আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তামিম, আমার বাড়ি ময়মনসিংহে। শহরেই আমি বড় হয়েছি, তাই জিন ভূতে আমার তেমন একটা বিশ্বাস ছিল না। কিন্তু একদিন আমার বন্ধুরা আমাকে একটা কঠিন প্রশ্নের সম্মুখীন করল। তারা বলল যে তুই যে এত সাহসী, আমাদের শহরের একদম শেষ দিকে যে কবরস্থানটি রয়েছে সেখানে তুই রাত 12টা থেকে ফজরের আজান পর্যন্ত থাকতে পারবি কিনা। আমি বললাম যে ওই জায়গাতে আমি যাব, তবে তোরা আমাকে কি দিবি। আগেই বলে রাখি আমার খুব সাহস ছিল, তাই আমি তাদের প্রশ্নে কিছু পাবার আশায় আমি হ্যাঁ করে দিই। তারা বলল যে তোকে সাহসী উপাধি দেব, এবং আমি বললাম যে কিপটার দল, আমি ভেবেছিলাম তোরা আমাকে কিছু খাওয়াবি। তা না, আমাকে সাহসী উপাধি দিতে এসেছে। আমি আগেই সাহসী, যা বলা যেরকম বলা সেরকম কাজ। কিন্তু আমার চিন্তা হচ্ছিল যে আমি কিভাবে বাসা থেকে বের হব। বাসা থেকে বের হতে তেমন একটা সমস্যা হলো না। আম্মুর চোখ ফাঁকি দিয়ে আমি আমার রুমের দরজা লাগিয়ে দিই এবং জানালা দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। তারপরে আমি নির্ধারিত জায়গায় বন্ধুদের সাথে দেখা করি। তারপরে সবাই মিলে যাই সেই কবরস্থানটার কাছে। কবরস্থানটার চারপাশে বাইরে উঁচু লম্বা দেয়াল রয়েছে। আমরা দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর বন্ধুরা বলল যে তুই দেয়াল টপকে ভিতরে যা, তোর কাছে কি মোবাইল আছে? আমি বললাম হ্যাঁ আছে। ওরা বলল যে কোনো রকমের ভয় পেলে আমাদেরকে ফোন দিবি, আর আমরা ফজরের সময় তোকে নিতে আসব। এই বলে ওরা রওনা দিবে এবং আমি দেয়াল টপকে ভিতরের দিকে যাব। ওরা রওনা দিল, আমি দেয়াল টপকে গিয়ে কবরস্থানের ভেতরে পড়লাম। ভেতরে আমি একটা পুরনো কবরের উপরে পড়লাম। পড়ার সাথে সাথে আমি দেখলাম চারপাশটা একদম নিরিবিলি এবং পুরনো কবরগুলো বেশ জীবন্ত মনে হচ্ছিল আমার কাছে। খুব ভয় লাগতে শুরু করলো আমার হঠাৎই। চারপাশে কেউ নেই, শুধুমাত্র একটা বাউন্ডারিতে ঘেরা দেয়ালের মাঝখানে আমি একা। আমার খুব ভয় হচ্ছিল। আমি চারপাশে তাকাচ্ছিলাম, এমন সময় একটা খসখস শব্দ শুনতে পাই। এই শব্দ পেয়ে আমি আরও ভয় পেয়ে যাই। আমি ভূতের ভয় না করে ভাবছিলাম যে কোনো প্রাণী অথবা সাপ এরকম কিছু হতে পারে, তাই আমি একটা দাঁড়ানোর মতো জায়গা খুঁজছিলাম। জায়গা খুঁজতে গিয়ে চারপাশে তাকাতেই আমি দেখলাম ঠিক কবরস্থানটির মাঝখানে একটা ঘর রয়েছে, একটা ছোট রুমের মতো, এবং রুমটাতে মিটিমিটি আলো জ্বলছে। সম্ভবত রুমটা একসময় কবরস্থানের পাহারাদার থাকতো, এখন থাকে কিনা সেটা বলা যাচ্ছে না। আমি রুমের দিকে দ্রুত দৌড়ে গেলাম। তখনও চারপাশে আমি প্রচণ্ড রকম খসখস শব্দ শুনতে পাচ্ছি। আমি দৌড়ে গিয়ে রুমটার সামনে গেলাম, গিয়ে দেখলাম যে রুমটা তালা বন্ধ। এরপর আমি এত ভয়ের কারণে চারপাশে কবরগুলোর দিকে তাকিয়ে ভাবলাম এর থেকে রুমের ভেতরে থাকাটাই নিরাপদ হবে। সেখানে সাপ বা বিচ্ছুর থাকার সম্ভাবনা একটু কম। তাই আমি একটি ইট নিয়ে রুমের তালা ভাঙার চেষ্টা করি এবং তালাটা ভেঙে ফেলি। রুমের ভেতরে প্রবেশ করতেই আমি বাইরের খসখস শব্দগুলো পাচ্ছিলাম না। আমি দরজাটা লাগিয়ে দিয়ে ভিতরে একটা আলো জ্বালতেই, ফোনের আলোটা জ্বালতেই আমি দেখতে পাই যে একটা খাটিয়া সেখানে রয়েছে, কিন্তু চারপাশে খুব ধুলো ময়লা পড়ে আছে। কোনো জায়গায় বসার মতো জায়গা ছিল না, অথচ খাটিয়াটা একদম পরিষ্কার। আমি গিয়ে খাটিয়ার উপরে বসে পড়ি। বসে পড়ার সাথে সাথেই আমার চোখ ভেঙে ঘুম আসতে থাকে। কখন যে আমি শুয়ে পড়েছি আমার মনে নেই। এরপর যখন আমি সজ্ঞানে আসি, চোখ খুলি, তখন দেখতে পাই 5 জন লম্বা লম্বা লোক সাদা জুব্বা পরে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তাদের মুখটা ভালোভাবে দেখতে পারছিলাম না। আমার চোখে সবকিছু অনেক আবছা মনে হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার চারপাশটা, অর্থাৎ আমি একটা সাদা কাপড়ে মোড়ানো। মনে হচ্ছে আমি মারা গিয়েছি আমার, এবং চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে। তারা আমাকে কিছু না বলে আমি চোখ খুলতেই আমাকে তুলে নিল, এবং আমাকে তুলে নিয়ে তারা রুমটা থেকে বের হলো। রুম থেকে বের হওয়ার পরেই আমি দেখতে পেলাম কবরস্থানের ঠিক যেখানটাতে আমি পড়েছিলাম দেয়াল টপকে, সেইখানে আমার জন্য একটা কবর কাটা হচ্ছে। একজন লোক কবর খুঁড়ছে। আমি বুঝতে পারছিলাম যে কবরটি হয়তো আমার জন্যই কাটা হচ্ছে।
তারা আমাকে নিয়ে সেই কবরের দিকে যেতে লাগলো। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলার মধ্যে কি যেন আটকে গেছে, আমি কথা বলতে পারছি না। আমার সমস্ত শরীর অসাড় হয়ে গিয়েছে, আমি হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। তারা আমাকে নিয়ে চলতে লাগলো। আমি লোকগুলোর দিকে একটু তাকানোর চেষ্টা করলাম, যা বুঝলাম লোকগুলো আকারে আমাদের থেকে অনেক বড়, প্রায় 8-10 ফুটের মতো এক একজন লোক। তারা 5 জন আমাকে নিয়ে চলল কবরস্থানের দিকে। যখন তারা কবরের কাছে পৌঁছালো, তখন আমার খাটিয়াটা রাখতেই 2 জন লোক সেখান থেকে চলে গেল এবং তারা আমাকে একজন মুর্দার মতো কবরের মধ্যে রাখল। এরপর তারা 2 জন লোক ছাড়া আর বাকি সবাই চলে গেল এবং তারা আমার মুখের উপরে, আমার গায়ের উপরে মাটি দিতে শুরু করলো। আমি তখন চিৎকার করতে যাচ্ছিলাম, প্রচণ্ড ভয় করছিল, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আমি এখনই মারা যাব। ঠিক সেই সময় মাটি পড়তে পড়তে একটা সূর্যের আলোর রশ্মির মতো আমার চোখে পড়ে এবং আমি শুনতে পাই আজানের ধ্বনি। তারপরে আমি যখন চোখ খুলি, আমি দেখতে পাই যে আমি ওই রুমটার মধ্যেই আছি, কিন্তু তখন আমার প্রচণ্ড ভয় হচ্ছিল এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার বন্ধুরা এসে আমাকে সেখান থেকে নিয়ে যায় আজানের পরপরই। এরপর আমি অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলাম এবং একজন হুজুরের সাথে কথা বলার পরে জানতে পারি ওগুলো সম্ভবত জিন ছিল এবং তারা আমাকে মুর্দা মনে করে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, যেহেতু অনেক পুরানো কবর। ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সোহেল রানা ভাই। ওনার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার বলিয়ারপুর এলাকায়। উনি এর আগেও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি ইতোমধ্যে আমরা প্রচার করেছি। এটি ওনার পাঠানো দ্বিতীয় ঘটনা। উনি ওনার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ওনার মামা পেশায় একজন ট্রাক চালক। উনি ঢাকা চিটাগাং হাইওয়েতে ট্রাক চালাতেন। সময়টা 2015 সাল। উনি একদিন ওনার সাথে হেল্পার পাচ্ছিলেন না, হেল্পার কোনো কারণে আসেনি বা অসুস্থ ছিল। তখন উনি চিন্তা করলেন যে একা একা কিভাবে যাবেন, মাল লোড করা, আনলোড করা, অনেক কাজ রয়েছে, আর একা একা ট্রাক চালানো ঠিক না, পালাক্রমে ট্রাক চালাতে হয়। যখন হেল্পার পাওয়া যাচ্ছিল না, তখন মালিকের সাথে যখন উনি যোগাযোগ করেন, তখন মালিক নিজেই এই সোহেল রানা ভাইয়ের মামার সাথে যাওয়ার জন্য রাজি হন। ওনারা রাত 12টার দিকে ট্রাক নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দেন। রাত প্রায় 2:30টার মতো বাজে তখন কুমিল্লাতে ওনারা ঢুকেছেন, কুমিল্লার একটি জায়গায়। সঙ্গত কারণে ওই জায়গাটির নাম বলা হয়নি, কারণ সোহেল রানা ভাইয়ের মামা ওই জায়গাটির নাম বলতে নিষেধ করেছেন, কারণ ওনার পরিচিত অনেক ট্রাক চালক ওদিক দিয়ে আসা যাওয়া করেন। যদি তারাই বিষয়টা শোনেন, তাহলে তারা সোহেল রানা ভাইয়ের মামাকে বলতে পারেন যে আমাদেরকে ভয় দেখাচ্ছেন বা এরকম কিছু একটা। তো যাই হোক, এই কারণে উনি মূলত এই বিষয়টা হাইড করতে বলেছেন। তো যাই হোক, একটা জায়গায় এসে হঠাৎ করে হয় সেটা হলো গাড়ির চাকার যে ডিফারেন্সিয়াল, এটার এক্সেল ভেঙে যায়। আর এই কারণে গাড়ি আর আগাচ্ছিল না। জটিল একটা সমস্যা। এখন এই সমস্যার সমাধান করাটা অত্যন্ত কঠিন ছিল, কারণ যেই জায়গায় এসে এই সমস্যাটা হয়েছিল ওই জায়গার আশেপাশে কোনো লোকালয় ছিল না। এখন সমস্যা হয়েছে রাস্তার এমন একটা জায়গায়, ওখান থেকে কিন্তু এই ট্রাকটা ঠেলে লোকালয়ে আনাও সম্ভব না। তখন যে কাজটি করা হয় সেটা হলো পুলিশকে ফোন করা হয়। হাইওয়ে পুলিশ এসে রেকর্ড দিয়ে ওই ট্রাকটি একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। যেই জায়গাটাতে নিয়ে যায় সেই জায়গাটা আবার একদম শুনশান নীরবতা ছিল। আর যেই জায়গাতে নিয়েছে রাস্তারই পাশে একটা জায়গায়, এটা মনে হচ্ছে যে মাটি ফেলে উঁচু করা হয়েছে এমন একটা জায়গায়, আশেপাশে লোকজন নাই। আর মালিকও বলেছিলেন যে এখানেই থাক। পুলিশরা চেয়েছিলেন যে সেটা যদি থানায় নিয়ে যাওয়া যায় ওখান থেকে মেরামত করতে, আর থানায় নিয়ে গিয়ে একটা জটিলতাও তো আছে। এই কারণে মালিক বলেছিলেন যে এটা এই জায়গাতেই থাক, উনি এটা মিস্ত্রি লাগিয়ে মেরামত করে নেবেন। তো পুলিশকে একটা নির্দিষ্ট ফি দিতে হয়, রেকার ফি। এই রেকার ফি সরকারি একটা ফি, এটা দেওয়ার পরে পুলিশ চলে যান তাদের ডিউটি করতে অন্য জায়গায়। এখন মালিক চিন্তা করেন যদি এই লোকাল
কোনো ড্রাইভারকে বা লোকাল কোনো মিস্ত্রিকে আনা হয় তাদেরকে তো চেনেন না। আর পরিচিত যদি মিস্ত্রি দিয়ে সারানো হয়, যারা আগেও সেরেছে বা মেরামত করেছে ট্রাকটা, তাদের ট্রাকের কোন জায়গায় কি আছে, কি সমস্যা তারা জানে, আর খরচও কম লাগবে। এই কারণে উনি কুমিল্লার কোনো মিস্ত্রি দিয়ে সারাতে চাচ্ছিলেন না। তখন এই সোহেল রানা ভাইয়ের মামাকে বলেন যে উনি এই রাত্রেই ঢাকায় চলে যাবেন, ঢাকায় গিয়ে পরের দিন উনি মিস্ত্রি নিয়ে আসবেন এবং কি কি সমস্যা হয়েছে, কি কি যন্ত্রাংশ লাগতে পারে, সম্ভাব্য সব যন্ত্রাংশ নিয়ে উনি আসবেন। তো এই চিন্তা করে ওনারা চলে যান, উনি মালিক চলে যান ঢাকার উদ্দেশ্যে। রাস্তার অপোজিট পাশ থেকে একটা বাস ধরিয়ে দেওয়া হয়, উনি চলে আসেন ঢাকাতে। এখন এই সোহেল রানা ভাইয়ের মামা উনি গাড়ির মধ্যেই ওই রাত কাটিয়ে দেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। পরদিন সকালবেলা ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পার হয়ে লোকালয় পড়ে, সেখানে দোকানপাট আছে, সেখান থেকে উনি কিছু শুকনো খাবার কিনে আনেন। কখন মালিক আসবে তার অপেক্ষায় থাকেন। মালিকের কিন্তু সকাল 11টা 12টা বা দুপুরের মধ্যে চলে আসার কথা। তো উনি মালিককে যখন সকালে ফোন দিয়েছিলেন তখন মালিক বলছিল যে উনি মিস্ত্রি পেয়েছেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো উনি সাথে নিয়ে আসবেন এবং সেই কেনাকাটা করছেন, কিন্তু অনেক প্রয়োজনীয় যন্ত্রাংশ উনি পাচ্ছেন না। সন্ধ্যার দিকে মালিক ফোন করে জানায় যে তিনি সকল যন্ত্রাংশ পেয়েছেন, কিন্তু উনি আগামীকাল সকালের আগে আসতে পারবেন না। এই কারণে সোহেল রানা ভাইয়ের মামা যেখানে আছে ওইখানেই ট্রাক নিয়ে থাকতে বলেন। সোহেল রানা ভাইয়ের মামা উনি তো আসলে ওইরকম প্রিপারেশন নিয়ে ওখানে আসেন নাই, খাবার দাবারের একটা ব্যাপার ছিল, বিভিন্ন সমস্যা আছে। এই কারণে উনি বিরক্তও হন, কিন্তু কি করা, ট্রাক রেখে তো চলে যাওয়া যায় না। এমন একটা নির্জন জায়গায় চোর ডাকাতের ভয় আছে, ট্রাকের অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা আছে। এই কারণে উনি ট্রাক রেখে তো কোথাও যেতেও পারছেন না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, উনি ট্রাকের মধ্যেই ছিলেন। ট্রাকের যে সামনের যে উইন্ডশিট রয়েছে এবং পাশের যে জানালাগুলো আছে ওগুলা বন্ধ করে দিয়ে একটু কাপড় টানিয়ে দেন, তারপর ওর মধ্যে উনি শুয়ে পড়েন। রাত আনুমানিক 1:30 কি 2টো বাজে। হঠাৎ করে মনে হলো একটা বাচ্চার কান্নার আওয়াজ ওনার কানে ভেসে আসছে, খুব মৃদু এবং চাপা কান্নার আওয়াজ। ওনার কাছে মনে হলো কান্নার আওয়াজ কোত্থেকে আসে, বাইরে নিশ্চয়ই হবে, কিন্তু উনি ফিল করছিলেন এই কান্নার আওয়াজটা এত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে এবং এটাও মনে হচ্ছে ওনার কানের কাছে মুখ লাগিয়ে কেউ কান্নাকাটি করছে, কিন্তু শব্দটা কিন্তু আস্তে, কিন্তু এতটা তীক্ষ্ণ যে ওনার মাথা ধরে যাচ্ছিল। একটা পর্যায়ে উনি ঘুম থেকে উঠে পড়েন, চিন্তা করেন কান্নার আওয়াজ কোত্থেকে আসে। এই চিন্তা করে উনি গাড়ির যে দরজা এটা খুলে নিচে নামেন। নিচে নামার পরে উনি দেখতে পান যে ওনার ট্রাক থেকে 15-20 হাত দূরে একটা বাচ্চা কান্নাকাটি করছে। উনি এটা দেখে খুব অবাক হন এই কারণে যে মনে হচ্ছিল ওনার একদম কানের কাছে মুখ লাগিয়ে কান্নাকাটি করছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে যে বাচ্চাটি কান্নাকাটি করছে সে গাড়ি থেকে 15-20 হাত দূরে। তাহলে 15-20 হাত দূর থেকে কান্না করা বাচ্চার শব্দ তার কানের এত কাছে কিভাবে এলো? গাড়ির দরজা লক থাকলে কিন্তু বাইরের এরকম শব্দ সচরাচর কানের কাছে আসে না, আর উনি খুব ভালোভাবে লক করেছিলেন। এদিকে সোহেল রানা ভাইয়ের মামা চিন্তা করলেন যে বাচ্চাটি হয়তোবা পথ ভুল করে এখানে চলে এসেছে, যেহেতু লোকালয় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, এই জন্য কান্নাকাটি করছে। তো উনি ওই বাচ্চাটির কাছে যান, কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে ও বাবু, তোমার বাসা কোথায়, তুমি এখানে আসছো কেন, কান্না করছো কেন? ওই বাচ্চা কান্না থামিয়ে দেয় যখনই সোহেল রানা ভাইয়ের মামা তার সাথে কথা বলা শুরু করেছে, কিন্তু ওই বাচ্চা কোনো উত্তর দেয় না। ওই বাচ্চার সাথে উনি কথা বলছেন কিন্তু বাচ্চা কোনো উত্তর দেয় না, বাচ্চা তার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার বয়স ছিল 5 থেকে 6 বছরের মতো, আর সে ছিল কুচকুচে কালো। ওই সময় যে চাঁদের আলো যতটুকু ছিল সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, বেশ ছিপছিপে গরম, এবং ওই বাচ্চার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। আর যখন সোহেল রানা ভাইয়ের মামা এটা লক্ষ্য করলেন, হঠাৎ করে তার চোখ গেল
ওখান থেকে একটু দূরে, মানে এটা বোঝা যায়, চাঁদের আলোতে বোঝা যায় সেই জায়গাটা এখানে ঝোপ জঙ্গলের মতো আছে। ওনার কাছে মনে হলো ওইখানে আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ঠিক এটার মতোই। তবে এটাকে উনি ওনার দৃষ্টিভ্রম ভাবলেন, কারণ হচ্ছে ঘুম থেকে উঠে এসেছেন, দূরে রাতের বেলা চাঁদের আলোতে কোনো লতাপাতাকেও কিন্তু মানুষের অবয়ব বলে মনে হলেও হতে পারে, এবং হওয়াটাই স্বাভাবিক। উনি এটাই ভেবেছেন। উনি চিন্তা করেন যে বাচ্চাটাকে একা একা এখানে রাখবো, এই রাতের বেলা কোথায় গিয়ে দিয়ে আসবো। তখন ওই বাচ্চাটাকে বলেন যে বাবু তুমি আমার সাথে আসো, আমার গাড়িতে ঘুমাও, আশেপাশে তো ঠান্ডা বাতাস বইছে, যেহেতু ফাঁকা জায়গা, আমার এখানে কাপড় চোপড় আছে, তুমি এটা গায়ে দিয়ে ঘুমাও, সকালবেলা তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবো। এই কথা বলে ওই বাচ্চার হাত ধরে টানতে থাকেন। বাচ্চাটা উঠে দাঁড়ায় এবং তার সাথে আসতে থাকে। কান্না থামিয়ে দিয়েছে ওই বাচ্চা, আর কোনো শব্দও করছে না, কান্নাকাটিও করছে না, কোনো কথাও বলছে না। হঠাৎ করে সোহেল রানার মামা ফিল করেন এই বাচ্চার হাত খুবই ঠান্ডা, অস্বাভাবিক রকমের ঠান্ডা। অনেক সময় প্রচন্ড শীতে আমরা জানালার কাচে যদি হাত দেই, বাইরের যে জানালাগুলো থাকে ওই কাচ যেমন খুব ঠান্ডা হয়ে থাকে, ঠিক তো ওই রকমের ঠান্ডা। তখন সোহেল রানার মামা চিন্তা করেন যে এতক্ষণ তো ঠান্ডার মধ্যে ছিল, আশেপাশে ঠান্ডা বাতাস বইছে, যদিও তখন শীতকাল ছিল না, তবে ফাঁকা জায়গা হয় বেশ ঠান্ডা ছিল, তো ওই কারণে হয়তো বা শরীর ঠান্ডা। তাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে গাড়ি থেকে মোটামুটি 5-6 হাত দূরে আছে। হঠাৎ করে মনে হলো যে সোহেল রানার মামার আগাতে পারছেন না, উনি থেমে গিয়েছেন। তো উনি থেমে যাওয়ার কারণ কি, উনি যেই বাচ্চার হাত ধরে টেনে নিয়ে আসছিলেন, উনি খেয়াল করেন ওই বাচ্চাটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আর ভেতরে আসছে না, মানে এগিয়ে যাচ্ছে না গাড়ির দিকে। তখন উনি বাচ্চাটার হাত ধরে টানছেন, যে বাবু আসো, ভেতরে আসো, এখানে এসে ঘুমাও, এভাবে রাতের বেলা তো বাইরে থাকা ঠিক না। উনি এই যে টানছেন, ওই বাচ্চাকে এক চুলও নড়াতে পারছেন না। আর উনি এটাও খেয়াল করেন যে এই বাচ্চার চেহারাটা মনে হচ্ছে আরো বেশি অস্বাভাবিক মনে হচ্ছে। কারণ হলো ওনার গাড়ির মধ্যে যেই ছোট্ট লাইট থাকে, সেই লাইট জ্বালানো ছিল, ওই লাইটের আলোটা কিছুটা ওই বাচ্চার চেহারা এসে পড়েছিল। তখন উনি বাচ্চার যে চেহারাটা দেখতে পান, চেহারাটা খুবই বিভৎস, অনেকটা পুড়ে যাওয়া কোনো চেহারার মতো, আর চোখগুলো অনেক বড় বড়। কোনো বাচ্চা মানুষের চোখ এত বড় বড় হয় না। উনি এই দৃশ্য দেখার পর বেশ ভয় পান, আর উনি যেই বাচ্চার হাতটা ধরে রেখেছিলেন তারপরও চিন্তা করেছেন যে আমি হয়তো অন্ধকারে ভুল দেখছি। তারপরে যখন ওই বাচ্চার হাত ধরে আরো একবার টানার চেষ্টা করেন, তখন হাতটা ছুটে যায় বলতে ওই বাচ্চার হাতটা তার হাত থেকে ছুটে যায়, এবং ছুটে গিয়ে উনি ট্রাকের দিকে হুমড়ি খেয়ে পড়েন। উনি এরপরে দেখতে পান ওই বাচ্চার অবয়বটা মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে, এবং বাচ্চাটা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি যে বিভৎস কান্না, এটা কানের একদম ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করে। কোনো মানুষ এভাবে কান্নাকাটি করতে পারে না। উনি ভয় পেয়ে গাড়ির মধ্যে ঢুকে দরজা লক করে দেন। আবার জানালার পাশে এবং সামনে কাপড়গুলো ঠিকঠাক আছে কিনা, সরে গিয়েছে কিনা এটা দেখে উনি গাড়ির মধ্যে শুয়ে পড়েন এবং আল্লাহর নাম নিতে থাকেন। ওদিকে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু একটা ওনার গাড়ির চারদিকে হেঁটে বেড়াচ্ছে এবং কান্নাকাটি করছে। আর এই কান্নাটা আস্তে আস্তে মনে হচ্ছে ওনার মাথায় হাতুড়ির বাড়ির মতো এসে লাগছে। উনি এভাবে কতক্ষণ ছিলেন জানেন না। ওনাকে উদ্ধার করা হয় পরদিন সকালবেলা 11টার দিকে। এই গাড়ির মালিক মিস্ত্রি নিয়ে এসেছেন। উনি এসে দেখেছেন যে গাড়ির জানালা এবং আশেপাশে পর্দা দেয়া। উনি এই সোহেল রানা ভাইয়ের মামাকে ফোন করেছেন। তার কাছে মনে হলো যে ফোনটা গাড়ির ভেতরেই আছে, বাজছে। তো উনি ভেবেছেন হয়তো বা ফোনটা রেখে আশেপাশে গিয়েছে নাস্তা টাস্তা করতে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় যখন আসে না, এবং তারা নিশ্চিত হয় যে এই সোহেল রানা ভাইয়ের মামা গাড়ির ভেতরেই আছেন। চিন্তা করে কোনো বিপদ আপদ হলো না তো, ডাকাডাকি শুরু করেন, তাতেও যখন কাজ হয় না, সব চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলেন, তখন জানালার একটা কাঁচ ভেঙে গাড়ির লক খুলে তাকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল। কারণ ওই গাড়ির এক্সট্রা চাবি আবার ওই সময় তার কাছে ছিল না, মানে মালিকের কাছে ছিল না, যার কারণে দরজাটা খুলতে পারেন নাই উনি।
যখন সোহেল রানা ভাইয়ের মামাকে উদ্ধার করা হয় তখন দেখেন সোহেল রানা ভাইয়ের মামার শরীরটা অনেকটা নীলাভ আকার ধারণ করছে, মানে নীল নীল হয়ে গেছে এবং শরীরে প্রচন্ড জ্বর, উনি কথা বলতে পারছেন না। এরপর ওইখান থেকে দ্রুত তাকে উদ্ধার করা হয়, উদ্ধার করে দ্রুত বাড়িতে পাঠানো হয়। বাড়িতে পাঠানোর পর হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করার পর দেখা যাচ্ছে উনি শুধু আবোল তাবোল বলছেন, এলোমেলো কথাবার্তা বলছেন এবং কাউকে উনি চিনতে পারছেন না। উনি কিছুটা সুস্থ হওয়ার পর ওনাকে একজন হুজুর দেখানো হয়। হুজুর টানা ঝাড়ফুঁক করতে থাকেন এবং রুকিয়া করতে থাকেন। 1 মাস 23 দিন পর উনি স্বাভাবিকভাবে কথা বলা শুরু করেন এবং সকলকে চিনতে পারেন। তখনই মূলত এই রাতে ঘটে যাওয়া ঘটনাটা উনি সকলকে অবহিত করেন যে কি হয়েছিল। এরপরে মামার শরীর সুস্থ হয়ে যায় যদিও, ওদিকে যেটা হয় যে মামা পরবর্তীতে ওই যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ট্রাক নিয়ে আবার ওই দিক দিয়ে যাওয়ার সময় ট্রাকটা থামিয়ে, আশেপাশে তো আসলে ওরকম লোকজন নাই, কিন্তু দিনের বেলা তো কিছু লোক আশেপাশে কাজ করছিল, মানে লোকালয় আরেকটু দূরে থাকলেও লোক কাজ করছিল, তো তাদেরকে ওই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে কিছুদিন আগে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে, কারণ কি? তখন ওখানকার একজন লোক বলেছিল যে এই জায়গায় একটা পুকুর ছিল, এই পুকুরে মাছ চাষ করত একটা যুবক। একবার কি হলো, একটা বাঘ প্রতিবন্ধী ছেলে এই পুকুরের পানিতে পড়ে মারা যায়। 3-4 দিন পর ডেড বডিটা ভেসে ওঠে, খুব বিভৎস অবস্থায় পাওয়া যায়। তো এরপরেই নাকি ওই ছেলেটাকে রাতের বেলায় আশেপাশে দেখা যেত। তারপরে এখানে মাছ চাষটা বন্ধ হয়ে যায় আর এই জায়গাটা ভরে ফেলা হয়, মানে মাটি ফেলে ভরে ফেলা হয়, এখানে দোকান টোকান দেয়া হবে আর কি। তো লোকালয় থেকে তো আসলে এই জায়গাটা অনেক দূরে, দোকান দিলে চলবে না, মানুষজনের আসা যাওয়া কম, এই কারণে এই জায়গাটা এভাবে পড়ে আছে, হয়তো বা পরবর্তীতে সেখানে দোকান টোকান হয়ে যাবে। তো এই ছিল ব্যাপারটা যে কেন এই সোহেল রানা ভাইয়ের মামা ওইখানে এই জিনিসটা দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে হাইওয়ের আশেপাশে কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাতের বেলা একা একা থাকলে ভয় তো লাগবেই, কোনো ভয়ের ব্যাপার উপস্থিত না হলেও কিন্তু ভয় লাগবে। আর যদি সেখানে সত্যি সত্যি কোনো ভয়ের জিনিস থাকে তাহলে তো কথাই নেই। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যারা হাইওয়েতে ভ্রমণ করছেন তারা কিন্তু আশা করছি এই ঘটনাটি পছন্দ করবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমির আনসারি বলছি। আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। তো শুরুতে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমি শুনি আমার প্রতিবেশী এক আন্টির কাছ থেকে। মূলত ওনার মেয়ের সাথে ঘটনাটা ঘটে 2008 সালের দিকে। তো ওনার ফ্যামিলি মেম্বার বলতে সেই আন্টি, ওনার হাজব্যান্ড, ওনার মেয়ে। তো 2008 সালে ওনার মেয়ের বয়স ছিল 24 কি 25 বছর। তখন আন্টির হাজব্যান্ড মানে আঙ্কেল চট্টগ্রাম বন্দরে চাকরি করতেন। প্রথমে ওনার একটা কলোনিতেই থাকতো, কিন্তু ওনার হাজব্যান্ডের পদোন্নতির কারণে 2008 সালের শুরুর দিকে ওনার একটা ব্যক্তিগত একটা বাসা পান। বাসাটা বন্দরের কাছেই ছিল। বাসাটা খুব সুন্দর এরিয়া নিয়ে ছিল। বাসার গেটে ঢুকতেই, চারপাশে তো বাউন্ডারি ছিলই, ঢুকতেই নাকি গেটের একটা ছোট মাঠ ছিল। মাঠের ঠিক পাশে একটা একতলা বিল্ডিং, দোতলা ছিল ছাদ। আর সেই বিল্ডিংটার ঠিক পাশে পিছন সাইডে আরেকটা ছোট মাঠ ছিল এবং কয়েকটা ফুলের গাছ নিয়ে একটা ছোট একটা বাগান ছিল এবং বেশ বড় একটা কদম গাছ ছিল এবং কদম গাছের নিচে একটা দোলনা ছিল, মানে হেলান দেওয়া যায় যে কয়েকদিন বসতে পারে এরকম ধরনের একটা বড় দোলনা ছিল। তো আন্টিরা যখন এ বাসায় ওঠেন তার কয়েকদিন পর ওনার মেয়ের বিয়ে হয়ে যায় এবং ওনার মেয়ের শ্বশুর বাড়ি থাকে ফটিকছড়ি। তো ওনার মেয়ে ওইখানেই মোটামুটি সেটেল হয়ে যায়। তো যেহেতু আন্টি ওনার মেয়ের নাম বলতে মানা করেছে, আমি নাম প্রকাশ করছি না, আমি ওনার ছদ্মনাম দিচ্ছি ঋতু। তো ঋতুর বিয়ের কয়েকদিন পর সে যখন অসুস্থ হয়ে যায়, মানে প্রেগনেন্ট হয়ে যায়, তো ঋতুর শাশুড়ি একসময় বলতেছে যে দেখো ঋতু, তুমি যেহেতু অসুস্থ, তুমি এক কাজ করো, কয়েকদিন তোমার মায়ের বাসায় থেকে আসো। আর বলে ঋতুর হাজব্যান্ড যে ওকে কথায় বলে যে দেখো, যেহেতু তোমার হাজব্যান্ড দেখতেছো যে ও ব্যবসায়িক কাজে এখানে ব্যস্ত, তুমি এক কাজ করো, তোমার ননদ কিনে যাও। তো ওনার ননদের নাম দিচ্ছি আমি, ছদ্মনাম দিচ্ছি সুফিয়া। তো ওই শাশুড়ি বলতেছে তুমি সুফিয়াকে নিয়ে যাও, কয়েকদিনকে তোমার মায়ের বাসায় থেকে আসো। তো এরকম ঋতুর হাজব্যান্ড উনি ওনার ঋতুকে এবং ওনার ঋতুর ননদকে নিয়ে একদিন এরকম নিয়ে আসে এবং ঋতুর মায়ের বাসায় রেখে চলে যায়। তো যেদিন প্রথম ওইরকম ঋতুর ননদকে নিয়ে আসে, দুপুরে খাওয়া দাওয়ার পরে ওরা বাগানে, ওদের বাসার পিছনে বাগানটা হাঁটতেছিল। তো একটা বিষয় হচ্ছে যে ঋতুর যে রুমটা ছিল সেটা ছিল বিল্ডিংটা ঠিক পিছন সাইডে, মানে পিছনের যে মাঠটা আছে ঠিক মাঠের পাশে ঘেঁষাই ছিল ঋতুর রুমটা।
তো ওই ঋতু দরজা খুললে, রুমে দরজা খুললে ওই ছোট মাঠটা এবং এখানে কদম গাছ আর ওই দোলনাটা ছিল। তো ঋতুর এবং ঋতুর ননদ নাকি ওরা এরকম ওই বাগান দেখতেছে, ঘোরাফেরা করতেছে। তো ঠিক সন্ধ্যার আগে দিয়ে ঋতু এবং ঋতুর ননদ ওই দোলনায় দোল খাচ্ছিল। তো ওদের বাসায় একজন খালা ছিল, মানে উনি কাজ করতেন। তিনি বলতেছে ঋতুকে যে, আপা কিছু মনে করবেন না, আপনি যেরকম কদম গাছের নিচে চুল ছেড়ে বসে আছেন, আপনি তো অসুস্থ, আপনি কয়দিন পর বাচ্চা হবে, এসব না বসাটাই ভালো, আসলে এগুলো তো অনেক সময় বদনজর পড়ে। তো ঋতু এটা কথাটা এতটা গায়ে লাগায় না, ও বলে কি না কি বলছে এটা বলে সে আরও কথাটা খুব একটা গুরুত্ব দেয় না। তো কিছুক্ষণ পর মাগরিবের ঠিক আগে দিয়ে ঋতু এবং ঋতুর ননদ ওরা তো রুমে এসেই পড়ে। তো সেই দিন রাত্রেবেলা ঋতুর ননদ সুফিয়া সে একটু রুম থেকে বের হয়ে ওই বাগানের পিছন সাইডে বাগানটা একটু হাঁটাহাঁটি করছিল এবং ঋতুর রুমে ছিল। তো হাঁটাহাঁটি একটা পর্যায়ে সে যখন কদম গাছের নিচে আসে, দোলনার মধ্যে একটু বসে, হঠাৎ করে খেয়াল করে যে গাছের মধ্যে কিছু একটা নড়তেছে এবং অনেক সময় দেখা যায় কি গাছে এক ঝাঁক পাখি থাকলে উড়ে গেলে যেরকম গাছটা নড়া দিয়ে উঠছে এরকম নড়া দিয়ে উঠলো। তো ঋতুর ননদ সে করলো কি, মোবাইলের লাইটটা দিয়ে গাছের মধ্যে মারতেই ও দেখলো যে কিছু একটা ওর গাল বরাবর ঘেঁষে গেছে এবং এটা অনেকটা পাখি বা জাতীয় এরকম কিছু। তো সেটা দেখার সঙ্গে সঙ্গে ঋতুর ননদ সুফিয়া সে দৌড় দিয়ে ঋতুর রুমে এসে পড়ে এবং খুব চিৎকার দিয়ে উঠে বলছে, ভাবি আমাকে জানি কি ধরছে, আমি কিছু বলতে পারলাম না, আমার গালটা চলে যাচ্ছে মনে হয়, জ্বলতেছে। তখন ঋতুর বাবা মা সঙ্গে সঙ্গে আসে, ঋতুর ননদকে বলতেছে যে, মা দেখো আসলে রাত হয়ে গেছে, তো অনেক সময় অনেক লাইটের আলোতে ওই দেখা যায় যে পাখি বা চামচিকা বাদুর এগুলো তো আসে, হয়তো তোমার গালে এগুলো কিছু লাগছে, আসলে বাড়ির পিছন সাইডে তো লাইট নেই, ঠিক আছে সমস্যা নেই, কালকে আমরা লাইট লাগাই দিব, এখানে লাইটটা এখন বন্ধ আছে, এখানে দেওয়া নাই, তো তুমি আর এরকম রাতে আর যাও না। যাই হোক সেদিন রাতে তো এরকম ওরা ঘুমায় যায়। সকালবেলা ঋতুর মা খেয়াল করে যে সুফিয়ার গালে বেশ লাল একটা দাগ, মানে কিছু একটা বাড়ি খেলে যেরকম লাল দাগ হয় না এরকম দাগ। তুমি আবার ঋতুকে একটু ডেকে বলতেছে যে, ঋতু দেখ তুই আর তোর ননদ এরকম রাতে এরকম জায়গায় বেরোইস না, বুঝেছি তো এই জায়গাগুলো অন্ধকার, ওখানে লাইটের ব্যবস্থা খুব একটা নাই, তো ভালো জিনিস না খারাপ জিনিস বলা যায় না, তুই ওকে নিয়ে খুব একটা বের হোস না। এটা দ্বিতীয় দিন বলে, মানে ঋতু যেদিন বাসায় যাওয়া দেয় তার দ্বিতীয় দিন বলে। তো এটা বলার পর ঋতুর রাত্রেবেলা সেদিন রাতেই খাওয়া দাওয়ার পরে সে ওর হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলছিল রুমে। তো একটা পর্যায়ে কথা বলতে বলতে ঋতুর রুম থেকে বের হয়ে যায়। ননদ ওর রুমেই ছিল, বাট ননদকে খেয়াল করে ঋতু রুম থেকে বের হয়ে ওই বাগানের ওইখান থেকে হাঁটতেছিল। তো হাঁটার একটা পর্যায়ে সে প্রথম গাছের নিচে এসে আবার চেয়ারে মানে অন্যমনস্ক হয়ে বসে যায় আর কি, কথা বলতেছে ফোনে হাজব্যান্ডের সাথে। তো একটা পর্যায়ে কথা যখন শেষ হয় ও দেখতেছে যে কদম গাছ থেকে কয়েকটা ফুল ওর শরীরে পড়লো এবং পড়ার পর ঋতু সঙ্গে সঙ্গে ফুলগুলো নিয়ে ও দেখতেছে যে নতুন ফুল পড়ছে এবং সেরকম ওর রুমে নিয়ে আসে। সে রুমে নিয়ে এসে তো পরে রাতে ঘুমায় যায়। তো ঘুমায় যাওয়ার পর নাকি ঋতু একটা স্বপ্ন দেখে যে কেউ একজন সেই কদম গাছের এখান থেকে একটা অস্পষ্ট মহিলার একটা ভয়েস আসতেছে এবং একটা মানে চেহারাটা সে স্পষ্ট বুঝতেছিল না। তো ভয়েসটা এসে ঋতুকে বলতেছে যে এই ফুলগুলা তোর বাচ্চার জন্য, তোর বাচ্চাটা খুব সুন্দর হবে, এই ফুলগুলা তোর বাচ্চাকে দিবি, তোর বাচ্চার ভালো হবে। তো এই স্বপ্ন দেখার কিছুক্ষণ পর নাকি মানে ঋতু আবার স্বপ্ন দেখতেছে যে ওই মহিলাটাই, যে ভয়েসটা আসছে সেই মহিলাটাই সেই বাগানে একটা বাচ্চা খেলতেছিল, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা খেলতেছিল, সে বাচ্চাটাকে বলতেছে, মানে নাম ধরে ডাকতেছে যে ফাতিমা ফাতিমা এদিকে আসো, ব্যথা বাবা এসে পড়ো এসে পড়ো, এই কথাগুলো বলতেছে। মানে ওই মহিলাটাই বাচ্চাটার সাথে এখন কথা বলতেছে, বাচ্চাটা খুব খেলাধুলা করতেছে। তো এটা দেখার পর ঋতু তো আর সেদিন রাতে ঘুমায় যায়। ওর তো সকালে ঘুম থেকে ওঠার পর ঋতু একটু রাতে স্বপ্নটা একটু ভাবে, সেটা কি দেখলাম আসলে, কি কাউকে শেয়ার করবো? তো ওইটা ও হয়ে এরকম দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো ওইটা কাউকে ঋতু আর শেয়ার করে না। তো সেদিন ওর বাবাকে সে বলতেছে যে, বাবা তুমি যদি সম্ভব হয় এখানে বাগানের এই পিছন সাইডটা এখানে একটা লাইটের ব্যবস্থা করে দাও, আমরা তো একটু মাঝে মাঝে হাঁটাহাঁটি করি, গরম লাগলে তো একটু দেখো কোনোভাবে সম্ভব হয় নাকি। তো ঋতুর বাবা নাকি একদিন পরে ওখানে লাইটের ব্যবস্থা করে দেয়। তো ঋতু একটা জিনিস খেয়াল করে যে ওর বাসায় নাকি তারপরে সে প্রায় সপ্তাহখানিক ছিল, সে খেয়াল করে যে সন্ধ্যার পর যখন লাইট জ্বালায় তখন কোনো সমস্যা হয় না, কিন্তু লাইটটা যখন রাতে 10টা 10:30 এই সময়টা যখন লাইটটা ওইরকম সময় জ্বালানো থাকে তখন সে খেয়াল করে যে কদম গাছে ওই যে ঠিক মানে গাছটা খুব নাড়া দিয়ে উঠতো মাঝে মাঝে, মানে হঠাৎ হঠাৎ নাকি নাড়া দিয়ে উঠতো বলতে এরকম যে এক ঝাঁক পাখি থাকলে উড়ে গেলে যেরকম গাছ নড়ে ওঠে না, সেরকম নাড়া দিচ্ছে গাছটা। এবং এই কদম গাছের পিছনে ছিল শেষ সীমানা, তো সীমানার ওই পার থেকে ঋতু মাঝে মাঝে একটু ঘনবসতি কম ছিল, তো এখান থেকে মাঝে মাঝে এরকম নাকি রাতে মানে শিয়াল বা কুকুর ডাকলে যেরকম আওয়াজ আসতো। তো এটা ঋতু কাউকে বলে না, জাস্ট শুনেও দেখে। কিন্তু ঘুমানোর সময় যখন ঋতু লাইটটা বন্ধ করে দেয় তখন দেখতেছে যে এটার সমস্যাটা বা আওয়াজটা এরকম আসে না। এটা কয়েকদিনও দেখে। আর এই কয়েকদিন যতদিন বাসা ছিল ওই স্বপ্নটা সে মাঝে মাঝে দেখতো, ওকে কেউ একজন বলতেছে যে ফুলগুলা যত্নে রাখিস, ফুলগুলা ফালাবি না।
আবার বলতেছে যে ওই যে ফাতিমা ফাতিমা নামে বাচ্চাটাকে ডাকছে, এরকম দেখতেছে। ঋতু তো এদিকে ফুল ফালায় দেয়, ওর মনেও নাই ফুল কোথায় আছে। তো কয়েকদিন এরকম স্বপ্ন দেখে আর ওর মনেও নাই। তো তারপরে তো ঋতু ওর শ্বশুর বাড়িতে আবার চলে যায়। তো শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর তেমন কোনো একটা সমস্যা হয় না। তো এর মাঝে আর ওর বাসায় ওর আসা হয় না। তো ওর যখন ডেলিভারি হবে তার কয়েক সপ্তাহ আগে ঋতুর শাশুড়ি বলতেছে ঋতুর হাজব্যান্ডকে, এক কাজ কর, তুই তোর ওয়াইফকে নিয়ে দরকার হলে তোর শ্বশুরবাড়ির দিকে চলে যা, যেহেতু এটা শহরের সাইডে, ডাক্তার তুই এখানেই দেখাইছিস, দরকার হলে এখানে তোর অপারেশন হওয়ার পর একবার ওকে নিয়ে আসিস। তখন ঋতুর হাজব্যান্ড সহ ওর অপারেশন হওয়ার এক সপ্তাহ আগে ওদের বাসায়, এই বন্দরের পাশে সে বাসায় আসে। আসার পরে ঋতু আবার খেয়াল করছে যে রাতে আগে যে স্বপ্নগুলো দেখতো ওগুলো আবার মাঝে দেখতেছে, এবং এবার স্বপ্নটা একটু ডিফারেন্ট। সেই যে মহিলাটা, সে বলতেছে যে ফুলগুলো তুই ফালাই দিলি, ফুলগুলো কই রাখলি, তুই তো তোর বাচ্চার জন্য রাখতে বলছিলাম এই ফুলগুলো, তুই তো এগুলো রাখলি না। আবার ঠিক আবার দেখতেছে যে ওই মহিলাটাই একটা বাচ্চাকে ডাকতেছে, এরকম বলতেছে যে ফাতিমা ব্যথা বাবা, পড়ে যাবে আসো ওঠো, মানে এরকম কথাগুলো বলতেছে। তো কোনো এক বুধবার ঋতু রাত্রেবেলা স্বপ্ন দেখতেছে যে মানে ওর স্বপ্ন দেখছে ঋতু যে সামনের দিনগুলো যা ঘটবে সেটাই সে তার স্বপ্নে দেখতেছে। সে নাকি সেই রাত্রে খাওয়া দাওয়া করে এমন প্রচণ্ড তার ঘুম আসে, সে নাকি 10:30 দিকে ঘুমায় যাবে। ওর মাকে বলতেছে, মা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমায় যাব। তখন সেই ঘুমের মাঝে সেই স্বপ্নটা দেখে ঋতু যে শুক্রবার ঠিক ভোর থেকেই ওর প্রচণ্ড পেন উঠে, ডেলিভারির জন্য পেন উঠে, এবং সেদিন নাকি প্রচণ্ড বৃষ্টি ছিল। সে তার হাজবেন্ডকে বলতেছে, তুমি গাড়ির ব্যবস্থা করো, গাড়ি নিয়ে আমাদের এখন হসপিটাল যেতে হবে, আমার শরীর খুব খারাপ লাগতেছে। এবং ঋতু দেখে যে সে গাড়িতে ওর হাজবেন্ডের সামনে বসা, ওর হাজবেন্ডের পাশের সিটে বসা ঋতুর বাবা, এবং পিছের সিটে ঋতু ওর মায়ের কাঁধে মাথা রেখে খুব চিল্লাচ্ছে যে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমাকে নিয়ে যায়। এই জিনিসগুলো দেখছে, এবং ঋতু দেখে যে হসপিটালে যাওয়ার পর ওর অপারেশন যখন হয়, ওর সিচুয়েশনটা খুব খারাপ থাকে এবং ওর রক্তের প্রয়োজন হয়। ডাক্তার বলে ওর বাবাকে যে আপনি এরকম 3 ব্যাগ রক্তের ব্যবস্থা করেন। আর ঋতু তারপরও দেখে যে ওর বাচ্চার কন্ডিশন খুব একটা ভালো থাকে না, মানে এটা স্বপ্নে দেখতেছিল। ঠিক এই স্বপ্ন দেখার পর আবার সে দেখতেছে যে আগের স্বপ্নটাই, ফুলগুলা কোথায় সেই মহিলাটা জিজ্ঞেস করতেছে, এবং ওই সেই বাচ্চা যে খেলা করতেছে ফাতিমা নামে ডাকতেছে সেই মহিলাটা, এগুলো দেখতেছে, মানে একটু উল্টাপাল্টা স্বপ্ন সে দেখতেছে। পরের দিন ঋতু এগুলো কাউকে বলেই না। সে সে ভাবে যে আসলে বললে কোনো সলিউশন হবে, ভালো দেখতেছি না খারাপ দেখতেছি সে কিছুই বুঝে না। তো ঋতু পরের দিন বৃহস্পতিবার দুপুরের খাওয়ার পরে ওর হাজব্যান্ডকে বলতেছে, দেখো বর্ষা বাদলের দিন তুমি এক কাজ কর, বাবাকে বলে আমাদের গাড়িটা যেহেতু গ্যারেজে আছে, গ্যারেজ থেকে বের করতে একটু সময় লাগে, তুমি দরকার হলে আজকে রাতে গাড়িটা বাইর করে রাখো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, মনে হতে পারে কালকে সকালে বা আজকে রাতেই ডাক্তার কাছে যাওয়া লাগতে পারে। তো ঋতুর হাজব্যান্ড সেই অনুযায়ী এরকম গাড়ি বের করে রাখে। ঠিক শুক্রবার ভোরবেলা ফজরের নামাজের পর ঋতুর স্বপ্নে যা দেখে ঠিক সেম ওরকম ওর পেন উঠে, এবং ওর হাজব্যান্ডকে বলতেছে যে আমি এরকম হসপিটাল যাওয়ার ব্যবস্থা করো। এদিকে ওর বাবা মাও রেডি হয়ে যায়। মানে ঋতু যদিও সেই মধ্যে সেটা বলতে নাকি পারে না, সে তারপরে এটা প্রকাশ করে যে ও যা যা স্বপ্ন দেখেছিল হুবহু তা হচ্ছে। ঠিক ড্রাইভিং সিটের পাশের সিটে ওর বাবা বসা, ড্রাইভিং সিটে তোর হাজব্যান্ড বসায়, ঋতু ওর মায়ের কাঁধে মাথা দিয়ে রাখতেছে, এবং এরকম যখন সে নিজের থেকেও দেখতেছে তো একদিক দিয়ে তার জ্বালা যন্ত্রণা বাড়তেছে না, সে চিৎকার করতেছে এরকম পেইনে। যাই হোক, তারপর তো হসপিটালে যায়, এবং ঋতু হসপিটালে নামার সঙ্গে সঙ্গে বাবাকে বলে যে বাবা যদি সম্ভব হয় 3-4 ব্যাগ রক্ত ম্যানেজ করে রাখো, রক্ত লাগতে পারে আমার, আর একটা ব্যাগ রক্ত অবশ্যই তুমি দিবা। ঠিক এটা বলার ঘন্টাখানিক পরেই ডাক্তার ঠিক সেম কথাটা ঋতুর বাবাকে এসে বলে। ঋতু এটাও দেখে, ফলো করে। তারপর তো ঋতুর অপারেশন হয়ে যায়। ঋতুর নাকি তখন আর সেন্স আসে না, কাজও করে না, তার নাকি সন্ধ্যার দিকে পরে সেন্স আসে। তো ঋতুর সেন্স আসার পর শুনে যে ডাক্তার এবং ওর আম্মা বলতেছে, দেখ ঋতু তোর অবস্থা খুব খারাপ ছিল, তো ওই বেঁচে আসছে যে এটা অনেক কিছু, এবং তোর বাচ্চার সিচুয়েশন খুব একটা প্রথম পর্যায়ে ভালো ছিল না, তো এখন সে ইনসেন্টিভ কেয়ারে আছে, ওকে আরও আগামী 1 দিন বা 1.5 দিন পর দিবে আর কি। মানে অপারেশন হওয়ার সময় নাকি বাচ্চার পায়ে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, ঋতুর খুব কান্নাকাটি করে সেদিন। তারপরে 1 দিন বা 1.5 দিন পরে কোনো বাচ্চাকে দেওয়া হয়। বাচ্চাটা নাকি খুব সুন্দর ছিল। তো সেই বাচ্চার এরকম মানে জন্মের পর থেকে যে অসুস্থতাটা ছিল, ডাক্তার বলে দেয় যে দেখুন একটু পায়ে আঘাত পাইছে, আসলে এটা আমরা এখন বুঝতে পারতেছি না কি সমস্যা, বাচ্চাটা 10-15 দিন যাক, তারপর আপনার নিয়ে আসেন, দেখি আসলে আমার মেডিসিন যা দেওয়ার দিছি, এখন ট্রিটমেন্ট যাগুলো প্রথম পর্যায়ে করছি, দেখি ওর ঠিক হয় নাকি। এদিকে ঋতুর বাচ্চা এবং ঋতুকে নিয়ে তো এরকম এক সপ্তাহের মধ্যে ঋতুদের বাসায় এসে পড়ে, মানে বন্দরের পাশে যে বাসা এখানে এসে পড়ে। আর ঋতু শাশুড়ি বলতেছে যে না, ওকে ওখানেই থাক, আপাতত সুস্থ হয়ে তারপর একবার আসো। এদিকে ঋতুর বাবা আকিকার ব্যবস্থা করে বাচ্চার। তো তুমি যখন আকিকার ব্যবস্থা করেন তখন ইমাম সাহেবকে বাচ্চার নামটা দেয়। ঋতুর হাজবেন্ড একটা নাম রাখে ঠিক করে যে এই নামটা দেওয়ার জন্য। তো সেই নামটা যখন ইমাম সাহেবকে দেয়,
ইমাম সাহেব নাকি ঋতুর বাবাকে বলতেছে এবং ঋতুর হাজবেন্ডকে বলতেছে, দেখেন নাম দিয়েছেন ভালো, কিন্তু আসলে নামের অর্থটা তো আসলে খুব একটা ভালো না। এটা অনেক সময় এরকম বাচ্চাদের এর অর্থহীন নাম দিলে বাচ্চাদের খারাপ হয়। আপনি যদি এক কাজ করেন, দেখেন নামটা পরিবর্তন করতে পারেন কিনা। তো ঋতুর হাজবেন্ড এরকম একটা খুব গরজ দেখে না, সে বলতেছে যেটা দিছে হুজুর এটাই দেন, আসলে এটা বাচ্চার মায়ের পছন্দই নাম, দিয়ে দেন। যাক, এরকম তো নাম রাখা হয়। তো যেটা হয় যে বাচ্চাটা এরকম নাম রাখার পর থেকে সে ওই যে পায়ের যে সমস্যাটা ছিল বাচ্চা, সেটা নাকি আস্তে আস্তে বাড়তে থাকে এবং খুব কান্নাকাটি করতো বাচ্চাটা। রাত হলে কান্নাকাটি করতো এবং ঋতু দেখতো যে বাচ্চা আর কান্না করতো ঠিক রাতে এরকম 10টা সাড়ে 10টার দিকে বাচ্চা খুব কান্নাকাটি করতো এবং কান্নাকাটিটা নাকি সব প্রতিদিন করতো না, দেখা যেত সপ্তাহে 1 দিন 2 দিন বা 3 দিন এরকম সে খেয়াল করতো যে করতো, মানে প্রতিদিন যে টানা করে এরকম না। এবং যখনই কান্নাকাটি করতো তখন ঋতুর বাবা নাকি বাচ্চাটাকে নিয়ে সবসময় ওই যে পিছন সাইডে, মানে বাড়ির পিছন সাইডে যে মাঠটা আছে সেখানে হাঁটাহাঁটি করতো এবং হাঁটাহাঁটি করলে বাচ্চাটা কান্না থামাই দিত। এদিকে ডাক্তার কাছেও যাওয়া হয়, ডাক্তার বলতেছে যে আসলে ওর পায়ের যে সমস্যাটা হচ্ছে একটা নার্ভের সমস্যা, এমন হতে পারে যে ও যখন একটু ম্যাচিউর হবে বাচ্চাটা তখন দেখা যাবে পাটা ইসেডা মানে পাটা কাজ নাও করতে পারে। তো এদিকে তো বাসার সবার মন খারাপ, আর ঋতুর বাচ্চা এরকম অসুস্থ, ওরাও ডাক্তার বলতেছে যে দেশের বাইরে নিয়ে একটা সমাধান হবে কিনা জানি না, আপনার দেখেন কি হয়। ডাক্তারও ওদেরকে ভরসা দেয় আর কি। তো এরকম 15-20 দিন যাওয়ার পরে ঋতুদের বাসায় ওর এক দুঃসম্পর্কের চাচা আসে, ওদের গ্রামের বাড়ি ছিল নোয়াখালী। নোয়াখালী থেকে এক চাচা আসে, সেই চাচার ছেলের কলেজে ভর্তি পরীক্ষার জন্য তিনি আসেন। তো সেই চাচা ছিল কোনো এক মাদ্রাসার বড় আলেম এবং তিনি খুব বড় এক মাপের হুজুর ছিল। তো উনি যেদিন রাত্রেবেলা আসেন, আসার পর তো আর বাসার কারোর সাথে খুব একটা দেখা হয় না। তো ওনার রুমটা, যে রুমে গেস্ট রুম ওনাকে থাকার ব্যবস্থা করা হয়, গেস্ট রুমটা ছিল ঋতুর রুমের ঠিক পাশেই। তো সেই চাচা যখন ফজরের নামাজ শেষ করে উনি ভাবতেছিল যে বাসার সামনে ছোট একটা, যেহেতু পিছনে একটা মাঠ আছে, উনি হাঁটবে, তো উনি হাঁটতেছিল, হঠাৎ করে কদম গাছটা ওনার চোখে পড়ে। তো সেই মুহূর্তে ঋতুর বাবা এরকম এখানে ছিল। তো তিনি ঋতুর বাবাকে বলতেছে যে ভাইজান, আসলে কদম গাছ এরকম জায়গায় রাখছে বা আছে এই জায়গাটা, তো আসলে এরকম কদম গাছ রাখা ঠিক হবে না, কারণ আপনার বাসায় শুনছি আপনার মেয়ের বাচ্চা হয়েছে, তো বাচ্চার অনেক সময় ক্ষতি হতে পারে, এই কদম গাছটা যদি পারেন আপনি কেটে ফেলার ব্যবস্থা করেন, এসব কদম গাছ রাখেন না। তখন ঋতুর বাবা বলতেছে, দেখো আমি তো এখানে চাকরি করি, চাকরি সুবাদে বাসাটা পাইছি, এখন আমি তো বললেই গাছটা কাটতে পারি না, সমস্যা তো গাছের নিয়ে খুব একটা হচ্ছে না। তুই চাচা নাকি বলতেছে, মানে ঋতুর চাচা নাকি বলতেছে, যিনি আলেম ছিলেন, বলতেছে না আসলে হচ্ছে কি, এসব কদম গাছ থাকা আসলে ঘরের মধ্যে ভালো না, ঘরের আশেপাশে এরিয়া থাকা ভালো না, আর যেহেতু আপনার এখানে নতুন বাচ্চা আছে অনেক সময় বদনজর পড়তে পারে। তো যাই হোক, এটা তো সেদিন ফজরের ঘটনা। তো সেদিন সকালে যখন নাস্তা করতে যাবে 8:30-9টার দিকে, ঋতুর হাজব্যান্ড, ঋতুর বাবা মা, ওই চাচা, ওনারা সবাই টেবিলে ছিলেন। তো ঋতুর নাস্তা করে একটা পর্যায়ে ঋতুর চাচা আবার ওনার বাবাকে, ঋতুর বাবাকে বলতেছে যে ভাইজান, আপনাকে যেটা বলছিলাম একটু মাথায় রাখেন, দেখেন গাছটা কাটতে পারেন নাকি, আসলে এইসব গাছ থাকা ভালো না। তো ঋতুর মা বলতেছে কোন গাছ? তখন সেই চাচা বলতেছে, ঋতুর চাচা বলতেছে যে যে ভাবি ওইরকম একটা কদম গাছ দেখলাম, কদম গাছ থাকলে তো আসলে ঘরে বাচ্চা আবার জন্ম নিচ্ছে, আপনার এটা আসলে ভালো না জিনিসটা, আপনার বাচ্চার ক্ষতি হতে পারে, কদম গাছটা কেটে ফেলার কথা বলছিলাম ভাইজানকে। এখন ভাইজান বলতেছে উনি নাকি চাকরি করে, এখানে গাছ কাটা যাবে না, এই কথা বলতেছে। তো তখন তো ওনার মাথায় একটু, মানে একটু নজরে আসলো ওনার মাথায়, যে মাথায় ধরলো যে আমার নাতি, মানে ওই ঋতুর মাপ চিন্তা করে যে না আমার নাতিও তো এরকম অসুস্থ না, তো এখন তো আসলে কী কারণে হইলো নাকি। তো তখন নাস্তা খাওয়ার পরে ঋতুর বাবাকে ওই ঋতুর মা বলতেছে, দেখো যেহেতু ভাইজান এরকম আসছে, তোমার ছোটো ভাই এরকম আসছে, ওনাকে দিয়ে দেখো না, ঋতুর বাচ্চাটাকে দেখাই, দেখি কী অবস্থা, আসলে ওর মধ্যে কোনো সমস্যা আছে নাকি। তো পুরোটা ঘটনা আবার ওই বলে যে ঋতুর বাচ্চাটি অসুস্থ, ওই ঋতুর চাচাকে বলা হয়। তো ঋতুর চাচা নাকি তার কিছুক্ষণ পরে বলতেছে, ঠিক আছে আমি ঋতুর বাচ্চাকে দেখি, কী অবস্থা দেখলে বুঝতে পারবো। তো বাচ্চাটাকে নাকি কোলে নেওয়া মাত্রই ঋতুর চাচা বলতেছে এই বাচ্চার মধ্যে সমস্যা আছে এবং ওকে, মানে ওর উপর একটা বদনজর আছে, ওকে দেখে বোঝা যাচ্ছে। তো এটা নাকি ঋতুর হাজব্যান্ড দেখে একটু মানে ইতস্ততা বোধ করেনি, ভাবে যে কি নাকি বলতেছে উল্টাপাল্টা কথা এই আধুনিক যুগে। তো সেই চাচা বলতেছে ঋতুকে যে দেখো তুমি আসলে কোনো সমস্যায় পড়ছো নাকি, বাচ্চা হওয়ার আগে একটু আমাকে জানাও, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে বাচ্চাটার মধ্যে কি সমস্যা আছে। তো ঋতু তো এরকম বলতেই পারে না, সে তো বলতেছে, এরকম বলার কোনো আগ্রহ দেখায় না যে না চাচা কোনো সমস্যা নাই, আমার বাচ্চা সুস্থই হয়ে, মানে সুস্থই ছিল, এরকম হঠাৎ অসুস্থ হয়ে গেছে জন্মের পর থেকে, আমি তো এরকম আগে কোনো সমস্যার মধ্যে পড়ি নাই। তো অনেক বলার পরে যখন ওই চাচা রিকোয়েস্ট করতেছিল, তখন অনেক বলার পরে ওই চাচা বলতেছে, দেখো তোমার সন্তানের ভালোর জন্য বলতেছি, তুমি যদি সম্ভব হয় তো বলতে পারো, আর না হলে তো আমার কাছে কিছু বলার নাই।
তো একটা পর্যায়ে গিয়ে পরে ঋতু স্বীকার করে বলে যে হ্যাঁ চাচা একটা সমস্যা এমন হয়েছিল, কিন্তু আসলে ওইটার এফেক্ট আমার বাচ্চার উপর পড়ছে কিনা জানি না। তো ঋতু প্রথম থেকে ঘটনা খুলে বলে যে আমি এরকম আমার ননদকে নিয়ে আসছিলাম, ননদের এরকম গালে কি যেন একটা লাগছিল। তো সেদিনে তার আগের দিন বউ আমাকে বলছিল যে এরকম চুল ছাড়া বসেন না, এবং আমি তারপর স্বপ্ন দেখছি ফুল পড়ছে আমার গায়ের উপর। এগুলো A to Z বলে, এবং তার পাশাপাশি ঋতু এটাও বলে যে আমি একটা স্বপ্ন দেখি যে একটা ওইরকম একটা অস্পষ্ট একটা ভয়েস ওইখান থেকে আসে, এবং একটা ফাতিমা নামে এরকম একটা ডাক দেয় একটা বাচ্চাকে। বাচ্চাটা খুব সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল যে আমার বাচ্চাটা যেরকম সুন্দর এরকম অনেকটা সুন্দর ছিল। তো আবার এটা বলে যে আমার বাচ্চা নির্দিষ্ট কিছু মানে দিন আমার কেন জানি মনে হয় 2-3 দিনও কান্নাকাটি করে, বাকি দিনগুলো সপ্তাহেও কান্নাকাটি করে না। তো সব ঘটনা সেই হুজুর মানে ওই ঋতুর যে চাচা উনি শুনেন, এবং শোনার পর তিনি একটা সাদা কাগজে ঋতুকে বলতেছে যে দেখো তোমার পুরা নাম, তোমার হাজবেন্ডের পুরা নাম, এবং তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার আব্বা মার সবার নাম এই সাদা কাগজটা লিখে দাও। আমি আসলে আজকে যেহেতু একটা কাজে আসছি, আমি তো 2-1 দিন থাকবো, একটু দেখি, আর 2 সপ্তাহ পরে আমি আবার আসবো। আমি তখন দেখবো তোমার বাচ্চার কি অবস্থা। তোমাকে তবে তখন ঋতুকে বলে তোমাকে কিছু আমি কাজ দিবে, কাজগুলো তুমি করবা। তখন সেই চাচা ঋতুকে বলে যে তুমি খেয়াল করবা যে তোমার বাচ্চা কোন কোন দিন কান্না করে এবং তারিখ সহ লিখে রাখবা, এবং তার পাশাপাশি যেটা করবা যে তোমার বাচ্চার নামটা পারলে বদলায় ফেলো, কারণ তোমার বাচ্চার যে নামটা তুমি রাখছো এই নামটা আসলে খুব অর্থহীন একটা নাম, এই নামের কোনো অর্থ নাই। একটা ওয়ার্ডেই মানে তুমি একটা নামই রাখবা, ওইটাই তোমার আসল নাম হবে, ওইটাই ডাক নাম হবে। এবং হুজুর বলে মানে ওই চাচা বলে যে তুমি নামটা রাখবা ফাতিমা। তো এটা শোনার পর মানে ওই ঋতুর চাচার কাছ থেকে শোনার পর ঋতুর হাজব্যান্ড আবার একটু মানে উনি আবার একটু মন খারাপ করে বলতেছে যে চাচা আমি তো একটা নাম রাখছি, আবার কেন রাখবো, এটা কি রাখা ঠিক হবে? তো সে চাচা বলতেছে তুমি যেটাই করো, আমি যেটা বলতেছি দেখো এটা করো, তোমার বাচ্চা সুস্থ হয় নাকি, তোমার বাচ্চা সুস্থ হলে তো তোমাদেরই ভালো। তখন ঋতুর বাবা মা যখন রিকোয়েস্ট করে তখন হাজব্যান্ড বলে আচ্ছা ঠিক আছে যান, আমি ওনার ফাতেমা রাখতেছি। তো হুজুর বলে যে ফাতিমা রাখবা ঠিক আছে, কিন্তু একটা খাসি জবাই দিয়ে সেই খাসির মাংসটা সবাইকে মানে গরিব দুস্থদের মাঝে বিলাই দিবা এটা। তারপর থেকে ওর নামটা ওই ফাতিমা নামে একটা নামই রাখবার, কোনো নাম যাতে না থাকে। এবং 2 সপ্তাহ এরকম ওকে আমি একটু ঝাড়ফুঁক দিয়ে যাচ্ছি এটা দেখো, এবং একটা পরা পানি দেয়, বলে যে ওকে যখন দিনে এই একটা মানে যখন খাওয়ার সময় হবে ঠিক খাওয়ার আগে দিয়ে এরকম বলে যে 1 চামচ বা চামচের 1 চামচের অর্ধেক কি পরা পানিটা একটু খাওয়াবা বাচ্চাটাকে। আর সেই হুজুর মানে চাচা উনি বলেন যে আমি কদম গাছের এখানে একটু পানি ছিটাই যাচ্ছি দোয়া পরে, যাতে কোনো বদ নজর কয়দিন ওর নজরে না, বাচ্চাটার নজরে না পড়ে। তারপর তো এভাবে চলতেছে, আর ঋতুরও খুব একটা এরকম স্বপ্ন আরও দেখে তো নাই, যেহেতু ওর বাচ্চারও খুব একটা কান্নাকাটি এরকম কমে যায়। 2 সপ্তাহ পর সেই চাচা উনি আবার আসেন ঋতুদের বাসায়। তা আসার পরে তিনি ঋতুকে বলতেছে যে এখন বলো তোমার কি কি বার তোমার বাচ্চা কান্নাকাটি করছিল। তো ঋতু বলতেছে যে চাচা আমার বাচ্চা তো এরকম খুব কান্নাকাটি করে নাই, তবে আমি একটা জিনিস খেয়াল করছি, সে রাতের অল্প সময় মানে দেখা যায় যে 5 মিনিটের মধ্যে এরকম কান্নাকাটি করতো, এবং সেটা সবসময় সে করতো সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, এবং গত 2 সপ্তাহে আমি 3 দিন দেখছি সোম, বৃহস্পতি, শুক্র, এই 3 দিন সে কান্নাকাটি করতো। কিন্তু আগে থেকে কান্নাকাটি অনেক কমে গেছে, শুধু 5 মিনিট কি 3 মিনিট এরকম ও কান্নাকাটি করতো, তারপর আবার থেমে যেত। মানে আব্বা যখন ওকে বাইরে মানে বলতো, ঋতু বলে যে আব্বা যখন একটু বাইরে নেয় তখন এরকম ও কান্নাটা ওরকম থেমে যেত। তো যাই হোক এটা তো হইলো, হওয়ার পরে ওই চাচা উনি বলতেছে ঋতুকে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, তো আজকে মানে ওই রকম 3 মানুষ একটা দুপুরবেলা ছিল, তো সেই চাচা বলতেছে আমি আজকে এসার পরে বসবো, আমাকে একটা রুম দিবা তোমরা বসার জন্য, এবং সেই রুমে তোমরা কেউ থাকবা না, রুমটা অন্ধকার করে দিবে, এবং সেই মুহূর্তে তোমরা বাসায় কোনো লাইট জ্বালাবা না, আর তোমরা সবাই এক রুমে থাকবা, আর এটা নিয়ে তোমাদের ভয়ের কিছু নেই, দেখি কি করা যায়। কারণ সেই চাচা নাকি উনি জিন দিয়ে মাঝে মাঝে এরকম কাজ করাইতো। তো যেটাই হোক সেই চাচা উনি তো এরকম রুমে এরকম আসার পর বসে। তো বসার পর ঘন্টাখানিক নাকি উনি অনেক ধ্যানে ছিল। ধ্যানে থাকার পরে দেখতেছে যে ওই মানে ধ্যানে থাকার পর উনি ওই ঋতুদের রুমে আসে, সে বলতেছে ঋতুকে যে দেখো তোমাদের যে এখানে কদম গাছটা আছে সেখানে একটা জিনের পরিবার থাকে, ওরা 4 জন জিন এখানে আছে। তো জিনের যে মহিলা জিনটা যিনি আছে উনি তোমাকে খুব পছন্দ করছিল, এবং পছন্দ করার কারণেই তোমার বাচ্চা তুমি যখন পেটে বাচ্চা ওনার খুব ভালো লাগে এটা যে তুমিও খুব দেখতে সুন্দর, এবং তোমার মধ্যে মানে উনি দেখছে যে ভালো কিছু গুণ আছে। তুমি প্রথমে তোমার ক্ষতি করতে চাইতো, তুমি কিন্তু প্রথম দিন এখানে ঘুমটা ছাড়া আসছিলা, তখন কিন্তু তুমি ওনার নজরে পড়ে গেছিলা, কিন্তু সেদিন রাতেই তুমি যখন আবার এখানে বসো তুমি কিন্তু ঘুমটা দিয়ে বসছিলা, যেদিন তোমার গায়ে এরকম ফুল ফালায়। সেদিন যদি তুমি ঘুমটা না দিয়া তাহলে কিন্তু ফুলের বদলে তোমার গায়ে এরকম দেখা যেত যে গাছের কোনো ডাল ভেঙে পড়লে তুমি তোমার বাচ্চাটা এরকম পেটে মানে ওই ডালটা তোমার পেটে লাগলে তোমার বাচ্চাটা নষ্ট হয়ে যেত বা সমস্যা হইতো।
তো তখন সেই যখন দেখছে তুমি এরকম ঘুমটা পড়া, এবং উনি তোমাকে খেয়ালও করছে জিনটা, যে তুমি ঘরে নামাজ পড়তা, তখন সে তোমার কোনো ক্ষতি করে নাই, এবং সে তোমাকে এরকম ফুল দিছিল, এবং ফুলগুলো তোমার বাচ্চার জন্য দিছিল। এখন তুমি বাচ্চাকে, তোমার ফুলগুলা কিন্তু উনি স্বপ্নের মধ্যে তোমাকে রাখতে বলছিল, তুমি ফুলগুলা রাখো নাই দেখেই কিন্তু তোমার বাচ্চাই অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ফুলগুলা, ওই চাচা বলে যে ফুলগুলা পচে যেত, কোনো সমস্যা নেই, কিন্তু ফুলগুলো তোমার রাখা দরকার ছিল। কিন্তু তুমি রাখলেই দেখতা যে ফুলগুলো আসলে পচতো না, ফুলগুলা ফুলের জায়গায় থাকতো। এবং যেহেতু তুমি দেখলা যে ফুলগুলা তুমি ফালাই দিচ্ছে, এবং ওই মহিলাটা এর জন্য তোমাকে প্রায় স্বপ্ন দেখাইতো জিনিসটা, আর ওই মহিলাটাই চাচ্ছিল যে বাচ্চাটার নাম তুমি ফাতিমা রাখো। এটা শোনার পর নাকি একটু ঋতু অবাক হয়ে যাচ্ছিল, ওর হাজব্যান্ড বা ওর আব্বা মারা অবাক হয়ে যাচ্ছিল। তখন হুজুর আরও বলে যে দেখো, এই গাছটার মধ্যে হয় কি, যে তোমার ননদকে যে বললা যে গালের মধ্যে কিছু একটা মানে ধাক্কা দিয়ে গেছে বা কিছু পাখি জাতীয় হতে পারে, ওটা জিনদের কিছু, কারণ দেখা যায় জিন অনেক সময় আলোর মধ্যে ওদের রূপটা ওরা রাখতে পারে না, বিভিন্ন পশু পাখির রূপ নিয়ে নেয়। আর একটা হচ্ছে যে এখানে তোমরা এখানে লাইট জ্বালায় রাখতা, আসলে হচ্ছে কি যে সেই মুহূর্তে জিনগুলো এখানে থাকতো, ওদের থাকতো সমস্যা হতো দেখে, ওরা রাত্রেবেলা আসতে থাকার জন্য ওরা সব সমস্যা হতো দেখে গাছগুলো নাড়াইতো, যে তিশা দিও যে তোমরা লাইটটা বন্ধ করে দাও। তখন তুমি তো রাতে লাইট বন্ধ করে ঘুমাইতে, এই জন্য আর খুব একটা সমস্যা হইতো না। আর আরেকটা মেইন সমস্যা যেটা, যে এই জিনটা চাচ্ছিল যে তোমার সন্তানটা ভালোভাবে সুস্থভাবে জন্ম নেয়, কিন্তু যে সমস্যাটা হয়েছে, যে জিনটা আসলে বুঝতে পারে না যে তোমার বাচ্চাটা এরকম ভিতর থেকে অসুস্থ ছিল। তারপরে সে তোমাকে আগে স্বপ্নের মাধ্যমে দেখায় দিছিল যে কীভাবে তোমার অপারেশনটা হবে, কীভাবে তোমার রক্ত ম্যানেজ করতে হবে, তোমার কীভাবে প্রস্তুত নিতে হবে, ওভারঅল এটি জিনটাই দেখায় দিছিল। এবং জিনটা ভালো চায় দেখে এটা দেখায় দিছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, যে তুমি দেখলা যে তোমার বাচ্চা রেগুলার কান্নাকাটি করে না, সপ্তাহে কয়েকদিন করে, এবং সেটা ছিল যে সোম, বৃহস্পতি, শুক্র। তো প্রথম পর্যায়ে আমি চাচা বলে যে প্রথম পর্যায়ে হয়েছে কি, যে সোম, বৃহস্পতি, শুক্র তোমার বাচ্চা জন্ম নেওয়ার পরে এই সময়গুলোতে ওই জিন এর পরিবার ওরা সবাই, ওরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ওরা তবলিগে এবং জামাতে চলে যেত, এবং তোমার বাচ্চা এই জিনগুলাকে দেখতে পারত। এবং সে যখনই মুহূর্তে বাচ্চা জিনগুলাকে দেখতে পারতো না, তখনই সে কান্নাকাটি করতো। ঠিক এই সেম সময় কিন্তু সোম, বৃহস্পতি, শুক্র। তো গত 2 সপ্তাহ যেটা হয়েছে, ওই জিনগুলা ওরা তো এরকম জামাতে এরকম যায় না, ওরা এখানেই আশেপাশে থাকে, এই জন্য তোমার বাচ্চা মানে বাইরে কান্নাকাটি কমায় দেয়, এবং দেখা যায় অল্প একটু কান্না করে এরকম এসে পড়ে। আর যেটা সমস্যা যেটা হয়, যে আশা করি এখন কোনো সমস্যা হবে না। তো যেটা কথা, যে তুমি এক কাজ করো, তুমি আর এখানে থাইকো না, মানে ঋতুকে বলতেছে সেই চাচা, যে তুমি আর এখানে থাইকো না, যেহেতু বাচ্চা মানুষ এখানে থাকে, কদম গাছটা তো তোমার বাবা কাটতে পারবে না, এখানে যেহেতু জিনের একটা এরকম আশেপাশে আনাগোনা আছে, তুমি এখানে থাকো না, তুমি তোমার শ্বশুরবাড়ি চলে যাও। আর আমি ইচ্ছা করলে জিনগুলোকে বোতলে বন্দি করে রাখতে পারি, আসলে আমি করতে চাই না, কারণ কখনো যদি এই বোতল ভেঙে জিন বের হয়ে যায়, তাহলে কিন্তু তোমার বাচ্চা এবং তোমার ক্ষতি হবে। তো যেটাই হোক, তুমি আজকালকের মধ্যে এরকম কালকে সকালে তুমি এরকম চলে যাও, এবং আপাতত তোমার এখানে আসার দরকার নাই। এবং যদি কখনো তোমার বাবার বাসায় তুমি আসোই, তাহলে তুমি দিনে এসে দিনে চলে যাবা, মাগরিবের আগে চলে যাবা, রাতে থাকবা না। আর সেটা যা বলে যে তোমার আপাতত কয়েকদিন পর অবসর করবে, তাতে টেনশনের কিছু নেই, বাবা মাকে দেখতে পারবা। এই তো, তারপরে নাকি সেই চাচা একটা কাইতুনের মধ্যে একটা তাবিজ দিয়ে বাচ্চাটার কোমরে বেঁধে দেয়, এবং বাম মানে যেই পাটায় সমস্যা হয়, বাম পা না ডান পা ছিল ঠিক মনে নেই আমার, বলতেছে ওই পাটায় ডেলি প্রতিদিন বলে যে এরকম একটা সূরা দেয়, সূরা দেওয়ার পর লিখে দেয় সূরাটা, ওইটা লিখে বলে যে 90 দিন এরকম সূরা পড়ে মালিশ করতে বলে সেই ঋতুকে, এবং বলে যে এটা করবা, দেখবা আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাবে, 3 মাস দেখো আগে, আল্লাহ দিলে বাকিটা আল্লাহর উপর ভরসা রাখো। আশ্চর্যের আরেকটা বিষয় হচ্ছে, ঠিক 3 মাস পর বাচ্চাটা নাকি পায়ে যে সমস্যা, সম্পূর্ণ সুস্থ। এর মধ্যে ঋতুর বাবা মা এবং কেউই, বা ঋতুর হাজব্যান্ড, ওরা কেউই ডাক্তার দেখায় না, এবং বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং ঋতুর মা মানে সে আন্টি আমাকে ঘটনাটা বলে, যেটা ওনার মেয়ের সাথে ঘটনাটা ঘটেছিল, এবং এটা আমার বেশ ভালো লেগেছিল দেখে আপনাদের কাছে শেয়ার করা। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং সে আন্টি বলেছে আরও কিছু ওই এরিয়া নোনা ঘটনা আছে, সামনে কোন এপিসোডে উনি আবার আমাকে এটা শোনাবে। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ঝিনাইদহ জেলার থেকে শহীদুল আহমেদ জীবন ভাইয়া। তিনার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে একটা পাঠিয়েছেন। সেই ঘটনাটি হচ্ছে, উনি একজন ট্রাক ড্রাইভার। এই ট্রাক ড্রাইভারের আর কি ঘটনাটি। সো আমি চাচ্ছি সরাসরি ঘটনায় চলে যাচ্ছে চাইতে। সো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 9 বছর আগে। তিনি তখন আর কি
নিয়মিত ড্রাইভারিং করতেন এবং প্রতিনিয়ত এ মাল নিয়ে আর কি বিভিন্ন জায়গায় যেতে হতো ওনাকে। সো একদিন ঝিনাইদহ জেলার থেকে উনি আর কি কক্সবাজারের উদ্দেশ্যে আর কি একদিন একটা ভাড়া পায়। সেই ভাড়াটা নিয়ে উনি আর কি যায়। সো সেদিন ওনার সাথে কোনো হেল্পারও ছিল না। সো পরবর্তীতে সেদিন যে হেল্পার ছিল ওনার সাথে কাজ করে, তিনাকে ফোন দেওয়া হয়। সে বলে যে, "আজকে আমি অসুস্থ, আজকে যেতে পারবো না।" সো পরবর্তীতে তিনি আর কি আরেকটা হেল্পারের জন্য ফোন দেয় মালিককে। সো মালিক বলে যে, "যেহেতু হেল্পার নাই সেহেতু আমি নিজেই যাচ্ছি আজকে।" সো পরবর্তীতে তিনার মালিক তার সাথে যায়। যাওয়ার পর তাদের মানে দুজনই ওরা কক্সবাজারের উদ্দেশ্যে যাবে। আর ওনার মালিকেরও নাকি কাজ ছিল যে কক্সবাজারে একটা কাজ আছে। সো তারা দুজনে ভাড়াটা নিয়ে যায় এবং যখন তারা ঝিনাইদহ থেকে রওনা দেয়, রওনা দেওয়ার পর তারা তিনি আমাকে যেটা বলে যে তিনার সাথে এর আগে এরকম কোনো আ খারাপ কাজ বা এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে নাই। এমনিতেও যদি কিছু ভয় পাইতো বাট সরাসরি কখনো এনার সাথে এরকম কিছু ঘটে নাই। সো যখন উনি এই রওনা দেয়, রওনা দেওয়ার পর রাত তখন অ্যা মোটামুটি ৩টা বাজবে। ৩টা না ২:৩০ বাজে। সে সময় আরকি উনি নাকি গাড়ি চালাচ্ছেন। তা হঠাৎ করে গাড়ির একটা রেস্ট দেওয়া লাগে। সো সেজন্য আরকি একটা ব্রিজটার নাম আমাকে বলে নাই। সো ব্রিজটায় গাড়িটা দাঁড় করাইছে ব্রিজের পাশে। সো ব্রিজের পাশে যখন দাঁড় করাইছে, দাঁড় করার পর মালিক তো ঘুমাচ্ছে উনি। সো তখন উনি আবার কি করছে গাড়ি থেকে নামছে গাড়িটা রেখে। ব্রেক দিয়ে জাম দিচ্ছে, দেওয়ার পর আরকি গাড়ির থেকে নামছে। নামার পর তিনি আরকি হাঁটাচলা করতেছে একটু। গাড়িটাও রেস্ট দেওয়া লাগবে মোটামুটি ১ ঘন্টা, ০.৫ ঘন্টা। সো যখন গাড়িটা রেস্ট দিচ্ছে উনি আবার নেমে উনার আবার ওয়াশরুমে চাপ দিছে। ওয়াশরুম আশেপাশে তো কোনো ওয়াশরুম পাচ্ছে না। পরবর্তীতে একটা দোকান দেখে, দোকানের পাশে একটা ওয়াশরুম ছিল সেখানে গেছে। সো ওখান থেকে যখন ব্রিজটার থেকে উনি ওই ওয়াশরুমের কাজ শেষ করে উনি ব্রিজের উপর দিয়ে যখন আসতেছে, তো ব্রিজ পার হয়ে একটু যাওয়ার পর একদম একটা রাস্তা আছে যে রাস্তাটায় নাকি উনি কখনো যায় নাই। উনি আরকি লোকেশন দেখে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো সেই রাস্তা দিয়ে যাচ্ছে, অ যখন যাচ্ছে ওনার মালিক কিন্তু ঘুমাচ্ছে। পরবর্তীতে তিনাকে ডাক দেয় যে একাই যেহেতু একটা ফাঁকা রাস্তা উনাকে জাগানো হয়। জাগানোর পর দুজনেই আরকি যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তখন হঠাৎ করে গাড়িটা ফাঁকা রাস্তা যখন চলে গেছে একদম মোটামুটি, সো সে জায়গায় যেয়ে গাড়িটা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। গাড়িটা বন্ধ হয়ে গেছে যেহেতু পরবর্তীতে উনি গাড়ির ইঞ্জিলে দেখে যে গাড়ির ইঞ্জিনটা একটু প্রচণ্ড পরিমাণে গরম হইছে। তো উনি আবার কি করলেন যে গাড়ি যেহেতু একটু গরম হইছে, উনার আবার মালিক বলতেছে একটু পানি খাবো। সো আশেপাশে তো কোনো পানি খাওয়ার জায়গায় নেই। তারা আবার গাড়িটা একটু রেস্ট দিয়ে একটু আবার গাড়িতে উঠলেন। ওঠার পর তারা আরকি যখন যাবে গাড়িটা দিয়ে, একটু দূর যখন গেছে, যাওয়ার পরে তারা দেখতে পেল যে আশেপাশে কেউ নাই। আর তারা দুজনেই আবার একটু পর গাড়িটা স্টার্ট নেয়। স্টার্ট নেওয়ার পর তারা স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। সো কিছু দূর আবার গেছে। যাওয়ার পর গাড়িটার সামনে দেখতে পাচ্ছে যে একটা অদ্ভুত ধরনের একটা লোক দাঁড়িয়ে আছে। গাড়িটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্পিডে এবং যখন এরকম দেখছে উনি আরকি গাড়িটা ব্রেক করতে লোকটাকে পিষে দিছে একদম। সে যখন লোকটাকে পিষে দিছে, গাড়ির নিচে চলে গেছে একদম। তখন উনার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। এই শহীদুল ইসলাম জীবন ভাইয়ের। সো উনি আবার কি করছে সাথে সাথে গাড়িটা বন্ধ করে দুজনে আরকি নিচে নামছে। নামার পর তারা আশপাশ দেখতেছে যে কেউ নাই। লাস্টটা মানে মানুষটা এখানে ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পর মানে সামনে কেউ নাই। সে একটা অদ্ভুত ধরনের যখন এরকম একটা ঘটনা ঘটলো, তাদের তো দুজনেরই চোখে মুখে অনেক ভয় কাজ করা শুরু করে দিল। যে হঠাৎ করে এরকম হইল আর আশেপাশে কেউ নাই। এটা কিরকম একটা প্যারানরমাল ঘটনা। তো উনি আবার কি করছে ওই মালিক বলতেছে যেহেতু এরকম একটা খারাপ কিছু ঘটতেছে তুই একটু সূরা পড়ে একটু গাড়িটা চল। তো উনি আবার ওই কাজ করলো। করার পর
যখনই গাড়িতে উঠতে যাবে, ওনার মালিক উঠছে, উনি আবার উঠবে। উঠার সময় উনি আর কি গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছে যে পেছনের দিকে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। লোকটার মুখটা এতটা পরিমাণে বাজেভাবে মানে আঘাতপ্রাপ্ত, যা বলার বাইরে। আর হাত পায়ে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হচ্ছে। উনি আবার সাথে সাথে কল্লাটা ঘুরাই দেখে যে কেউ নাই। তো যখন এরকম দেখলো, দেখার পর উনি আবার মালিককে বলতেছে, আমি তো এখনই একটা লোককে দেখলাম আবার আয়নায়। তো ওনার মালিকের বোঝার কোনো বাকি ছিল না যে এখানে কিছু খারাপ কিছু ঘটতে যাচ্ছে। সো উনি আবার যখন পিছনের দিকে এসে দেখবে, সো উনি যখন পিছনের দিকে আসছে, আসার পর দেখে যে সাইডে, রাস্তার সাইডে একটা বৃদ্ধ লোক বসে আছে। সো বৃদ্ধ লোকটাকে দেখে উনি আবার ওই লোকটার কাছে গেছে। যাওয়ার পর ওনার মালিককে চিৎকার দিচ্ছে যে আমি পাইছি লোকটাকে, আপনি এদিকে আসেন। উনি এবার টর্চ লাইট নিয়ে আসছে। আসার পর দুইজনে আর কি ওই লোকটার কাছে গেছে। যাওয়ার পর ওই লাইটটা যখনই মারছে, মারার পর ওই লোকটা যখনই ঘুরছে, ঘোরার পর মনে হচ্ছে যে একটু আগে কে জানি ওকে অ্যাক্সিডেন্ট করছে। করার পর ওনার শরীরটা এত পরিমাণে বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যা বলার বাইরে। সো মানুষের মতো যখন দেখা যাইতো যাচ্ছে, তখন ওই শহীদুল ইসলাম জীবন ভাই আবার বললেন যে আপনার তো এত পরিমাণের বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি এক কাজ করেন, আমাদের সাথে চলেন, আমরা হসপিটালে আপনাকে নিয়ে যাই। তো উনি আর কি কোনো কথা বলতেছে না। যখন শহীদুল ভাই মনে করছিল যে উনি হয়তো অসুস্থ হয়ে গেছে, একদম কোনো কথা বলতে পারতেছে না, তখন উনি কি করছে যে হাতটা আর কি ধরছে ওই লোকটার। যখনই হাতটা ধরছে, মনে হচ্ছে এই লোকটাকে কয়েকদিন যাবৎ ফ্রিজে ছিল, হাত এতটা পরিমাণের বরফ ঠান্ডা লাগতেছে যা বলার বাইরে। সাথে সাথে উনি আর কি হাতটা ছেড়ে দিয়েছে। দেওয়ার পর ওনার মালিককে বলতেছে এনার হাত তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। উনি আবার কি করছে, উনি আবার হাতটা ধরছে। তো যখন হাতটা ধরছে, ধরার পর উনি আবার ঠান্ডা না, উনি আবার এতটা পরিমাণে গরম অনুভব করতে পারছে যা বলার বাইরে। দুইজনে দুইটা আর কি গরম আর ঠান্ডা অনুভব করলো ওনার হাতে। তো যখনই এরকম দেখতেছে আর লোকটাকে মানে ডাকতেছে, শুনতেছে না। পরবর্তীতে তারা চোখের দিকে যখন একটা নজর দিল, তখন দেখতে পাচ্ছে যে তার চোখটা এতটা পরিমাণে লাল, মনে হচ্ছে যে আগুনের শিখা বা কয়লার যে আগুনের তাপ দিলে যেরকম লালচে হয়, এরকম লাল দেখা যাচ্ছে। তো তারা দুজনে যখন এরকম দেখছে, দেখার পর তারা দুজনে একদম গাড়ির দিকে দৌড় দিচ্ছে। দৌড় দিয়ে ড্রাইভার ওদিক দিয়ে দৌড়ছে, ইনি ওর দিক দিয়ে দৌড় দিয়ে গাড়িতে চড়ছে। চড়ার পর সাথে সাথে তারা গাড়ি স্টার্ট দেয়। দেওয়ার পর এই গাড়ি নিয়ে মানে ওরা দ্রুত মানে ওই জায়গাটা ত্যাগ করে সেদিন। তো জায়গাটা যখন ত্যাগ করার পর তাদের ওই জায়গায় চট্টগ্রাম যাইতে যেতে ওনার 10টা-11টা বেজে গেছে। আর তাদের এত পরিমাণে এই ভয় পাওয়ার পর ড্রাইভারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। শহীদুল ইসলাম জীবন ভাই ওই কক্সবাজারে যাওয়ার পর গাড়ি এক জায়গায় গ্যারেজে রাখার পর উনি এতটা পরিমাণে অসুস্থ যে বাড়ি আসার মতো না। তিনাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয় জীবন ভাইকে। যাওয়ার পর তারা হসপিটালে বলে যে এনার তো প্রচণ্ড পরিমাণে জ্বর এবং ইনি হয়তো অনেকটা পরিমাণে জ্বর, ওষুধ দিচ্ছে, আপনারা নিয়ে যেতে পারেন। তো বাসায় আসার পরে এরকম হচ্ছে না, কাজ হচ্ছে না। পরবর্তীতে ওইখানের একজন স্থানীয় এক লোক ওনার সাথে আর কি কথাটা শেয়ার করে মালিক। করার পর ওই লোক বলে যে আমাদের এখানে একটা ওজা কবিরাজ আছে, আপনারা চাইলে ওই কবিরাজের কাছে যাইতে পারেন। তো যখন ওই কবিরাজের কথা বলে কবিরাজের কাছে যায় এই মালিক যাওয়ার পর ওনাকে আর কি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কবিরাজকে দেখার পর কবিরাজ বলে যে আপনার একটা খারাপ আত্মার সাথে সংযুক্ত হচ্ছিলেন এবং একটা খারাপ জিন, সেটা যে এই লোকটাকে এই জায়গাটায় কিছুদিন আগে একটা বৃদ্ধ লোক রাস্তা পার সময় একটা ট্রাক এসে তাকে পিষে দেয়। তো মাঝে মধ্যে ওই জায়গায় এরকম খারাপ কিছু দেখে মানুষ, বাট সব সময় দেখে না, মাঝে মাঝে আর কি দেখে। সেই জন্য হয়তো ভয় পাইছে। আর এই বিষয়টা মানে প্রায় এরকম ঘটে আর কি মাঝে মধ্যে। সো আমি কিছু তাবিজ দিচ্ছি, আপনি হয়তো ভয় পাইছেন, এটা ঠিক হয়ে যাবে, আপনাকে হয়তো আক্রমণ করে নাই। যারা আর কি ওই ওইখানে গাড়ি যখন লোকটা দেখে থামায় বা ওইখানে থেমে থাকে, তখনই আর কি তাদের সাথে আরও প্রচণ্ড পরিমাণে খারাপ কিছু ঘটে। সো উনি আর কি পরবর্তীতে তাবিজ দেওয়ার পর উনি একটু সুস্থ হয় পরে 1 দিন পর।
তারপর তারা অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আর কি বাসায় আসে। তো কিছুদিন পর উনি আর কি কিছুদিন গাড়ি চড়ায়, কয়েক মাস চলার পর উনি গাড়ি চলা বাদ দেয়। দেওয়ার পর উনি আর কি বাসার কাজ করে এখন পর্যন্ত তিনি এখন একটু বয়স হয়ে গেছে তার। তো শহীদুল ইসলাম জীবন ভাই আমাকে এই ঘটনাটি পাঠিয়েছিল। রাসেল ভাই, যদি ভালো লাগে অবশ্যই লিসেনাররা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি চেষ্টা করব আরও স্পেশাল এপিসোড আপনাদের জন্য এবং ঘটনা নিয়ে আসার জন্য। সো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ঘটনায়। আজকের এপিসোডের প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রায়হান রশিদ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো একটি জেলা থেকে। তিনি তার এলাকার নাম শেয়ার করতে চাইছেন না, তো সেটা সঙ্গত কারণে শেয়ার করতে চাইছেন না, তা আমিও শেয়ার করব না সেটা। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রচার করি। তো রায়হানের ঘটনায় আমি চলে যাচ্ছি। 90-এর দশকের ঘটনা। রায়হানের মামা সুজনের সাথে ঘটনাটি ঘটেছিল। তো চলে যাচ্ছি ঘটনায়। রায়হানদের বাসা সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো একটি জেলার কোনো একটি মফস্বল অঞ্চলে, মানে পুরো গ্রাম না, এমন একটা জায়গায় রায়হানদের বাসা। তো রায়হান তখন ছিল খুব ছোট, যখন তার মামার সাথে এই ঘটনাটা ঘটে তখন খুব ছোট ছিল। তো তার মামা সুজন সেখানকার যে জেলা শহর সেখানে চাকরি করতেন। তো তিনি বেশ ব্যস্ত থাকতেন সারা সপ্তাহ জুড়ে। তো ছুটির দিনটাতে তিনি রায়হানদের বাসায় বেড়াতে আসতেন। তিনি তখনও সিঙ্গেল, বিয়ে শাদী করেন নাই। ছুটির দিনটা তার কিছু করার নাই। আর তাদের ওই জেলা শহর থেকে রায়হানদের বাসায় ট্রেনে করে আসতে 2.5 ঘন্টার মতো সময় লাগতো। তো তিনি সেখানকার লোকাল ট্রেনে ট্রাভেল করতেন এবং সেই ট্রেনে করে চলে আসতেন রায়হানদের বাসায় এবং সারাদিন কাটিয়ে রাতের বেলা একটা ট্রেন ছিল, রাত বলতে সেই সন্ধ্যার দিকে। তো সেই ট্রেনে চড়ে তিনি আবার ফেরত চলে আসতেন। এটা ছিল রায়হানের মামার সুজনের একটা স্ক্যাজুয়াল। প্রতি মাসে মাসে 4 বার তাদের বাসায় তিনি আসতেন। রায়হান তখন খুব ছোট, মামাকে দেখতেন, মামাকে খুব পছন্দ করতেন। মামা তার জন্য চকলেট, ফলমূল নিয়ে আসতো আসার সময়। তো যাই হোক, মামার সাথে খুব মধুর স্মৃতি তার। তো একবারকার একটা ঘটনা তার মামার সাথে ঘটে। সে ছোটবেলায় দেখে যে মামা এক সপ্তাহ আসার পরে তিনি ছোটখাটো তার কানে খবর আসতে থাকে যে মামা অসুস্থ, মামাকে জিনে ধরছে। এটা তিনি শোনেন এবং তার কাছে এটা খুব কিউরিয়াস ব্যাপার মনে হয় ছোটবেলায়, যে মামাকে জিনে ধরছে, এটা কেমন কথা, মামা কেমন। তো তাকে ভয় দেখাতো। আবার তাদের বাসায় তার ফুপু ছিল, সে ভয় দেখাতো যে তোর মামা এসে কিন্তু তোর এরকম ঘাড় ধরবে, তোর মামারে জিনে ধরছে। তো রায়হান খুব ভয় পেত তখন চিন্তা করলে। মামার সেই সুন্দর হাস্যজ্জ্বল মুখটা মনে পড়তো আর তার মন খারাপ হয়ে যেত তখন। যাই হোক, পরবর্তীতে ঘটনাটা রায়হান পুরো শোনে, তো সেটাই সে শেয়ার করেছে। যেটা হয়েছিল, রায়হানের মামা ওই দিন তাদের বাসায় আসে, যথারীতি তিনি একেবারে সকালে রওনা দেন। সকালের যে প্রথম দিকের যে ট্রেন, সেটাতে করে চলে আসেন তাদের বাসায় এবং দুপুরের মধ্যে তাদের বাসায় পৌঁছান। সেখানে এসে তিনি সময় কাটান, খাওয়া দাওয়া করেন, দুপুরে নামাজ কালাম পড়েন, খুব পড়ে তাদের বাসায় গল্প গুজব, খুব ভালোই সময় কাটতো তার মামার আসলে আর কি। এরকম হয়ে সন্ধ্যার পরে তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যান। তো ওই দিন তিনি বিদায় নিয়ে বের হয়েছেন, এগুলো কিন্তু রায়হান পরে শুনেছে তার পরিবারের মানুষের কাছে। তো ওই দিন তিনি বের হয়েছেন বাসা থেকে কথাবার্তা বলে তার মার কাছ থেকে বিদায় নিয়ে, এবং ওখানে তিনি ওই লোকাল ওখানকার যে ছিল, রিক্সা ছিল, সেটা করে চলে যেতেন ট্রেন স্টেশনে। তো সেখানে চলে গেছেন, গিয়ে দেখতেছেন যে ট্রেন ছাড়ি করছে, একেবারে ছেড়ে যাবে, লোকাল ট্রেন ওখানে যায়। তো তিনি উঠে বসলেন সেটাতে, ট্রেন চলা শুরু করলো। তো ট্রেন চলছে, রায়হানের মামা যথারীতি যেটা করেন, যদি ভিড় থাকে তাহলে দাঁড়িয়ে থাকেন, এক সময় অনেক সব বসার জায়গা পাওয়া যায়। তো বসে তিনি তার মতো, ওখানে একটা নিউজ পেপার ছিল, সেটা তিনি পড়ছিলেন নিয়ে। হালকা, ট্রেনের ভেতরে আলো বেশি স্ট্রং না, যেহেতু লোকাল ট্রেন, আর মানুষজন আছে, যতটুকু পারছেন তিনি পড়ছেন, কনসেন্ট্রেট করার চেষ্টা করতেছেন। তো এই সময় তার একটু পেটে চাপ পড়ে, প্রকৃতির ডাকের চাপ। তো এটাতে পড়াতে তিনি একটু আনইজি ফিল করা শুরু করেন। তো তিনি হেঁটে হেঁটে যান। ওই লোকাল ট্রেনেও একটা বাথরুম আছে, সেই বাথরুম তিনি দেখেন। তো বাথরুমটা দেখে তার আসলে রুচি হয় না, খুব খারাপ অবস্থা ওইটার। তো তিনি চিন্তা করেন যে একটু কষ্ট করে আমি চেপে যেতে থাকি আর কি। তো ট্রেন চলছে। তো একটা জায়গায় এসে ট্রেনটা থেমে যায় আস্তে আস্তে, দেখা যায় ট্রেন থেমে গেছে। তো ট্রেন থেমে যাওয়ার পরে শীতের সময় কিন্তু বেশ ঠান্ডা, এর জন্য তার কষ্টটা একটু কম হচ্ছে।
তো মানে ট্রেনের ভেতরে বেশ উষ্ণ, কিন্তু ওই দরজা দিয়ে বা জানালা দিয়ে যে জায়গাটা একটু কেউ ফাঁকা করে রাখছে মানে হু হু করে বাতাস আসতেছে। আর ট্রেন থামছে, তো কেমন যেন লাগতেছে। তো রায়হানের মামা সুজন ওনার নাম, উনি বের হয়েছেন, বের হয়ে তিনি উকি দিচ্ছেন ওই গেটের কাছে আর কি। ট্রেন থেকে নামেন নাই, ওই গেটের কাছে এসে উকি দিচ্ছেন, যেখান থেকে বের হয়ে আর কি নামে মানুষ একটা সিঁড়ি দিয়ে, যে বগির মাঝখানে। জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার। তো ওইখানে কয়েকজন বলতেছে নিচে দাঁড়ায় গেছে, দেখে যে কয়েকজন নেমে আসছে, সে বলতেছে যে ওই সমস্যা হয়েছে এখানে ইঞ্জিনে, একটু টাইম লাগবে, দেখতেছে ট্রেনের লোক। তো তিনি ওই সময় বেশ আনইজি ফিল করা শুরু করেন। একে তো তার একটা পেটের মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, তারপর আবার শুনছেন যে মানে ঠিক নাই, ওটা দেখতেছে লোকজন। তো তিনি ওখান থেকে নামেন, 2 পা দিয়ে নেমে যান। ওখানে নেমে দেখেন আরো কিছু মানুষ এখানে দাঁড়াইছে, তারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ই করতেছে। মানে তিনি শব্দ পাচ্ছেন আর কি ট্রেনের মানে ইঞ্জিনে, এবং ওখানে শুনতেছেন যে কাজ করতেছে, এবং স্পেসিফিক উত্তর কারো কাছে পাওয়া যাচ্ছে না। তো তিনি চিন্তা করলেন, মানে তার কাছে মনে হলো যে তার পেটের মধ্যে আরো বেশি গোলযোগ শুরু হলো। তো তিনি ওখানে একজনকে বললেন যে ভাই আমি একটু বাথরুমে যাইতেছি, এদিকে দেখালেন আর কি ঝোপের দিকে। তো একটু বললেন যে ট্রেন যাতে না ছেড়ে দেয়, আবার আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। তো এটা বলে তিনি, তার কাছে একটা পানির বোতল ছিল, সেটা নিয়ে তিনি তাড়াতাড়ি সামনে চলে যান। সামনে গিয়ে তিনি দেখেন যে ওখানে ঝোপঝাড়, তিনি দেখতেছেন যে তিনি কোথায় যেতে পারেন। এদিকে তার পেটে বেশ সমস্যা হচ্ছে। তো তিনি হাঁটতে হাঁটতে আর একটু সামনে গিয়ে দেখেন যে একটা এরকম রাস্তার মতো চলে গেছে, চিকন রাস্তা, সেটাই রেল লাইনের দিকে আসছে। তো তিনি ওই রাস্তাতে নেমে যান। রাস্তা মানে একটা আইলের মতো আর কি। তো আইল দিয়ে হেঁটে যাচ্ছেন, তো তার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ আইলের এক পাশে হচ্ছে ক্ষেত, মানে মানে মাঠের মতো, এবং এগুলো ঠান্ডা পড়ে কুয়াশায় ছেয়ে গেছে। তো একটু অস্বস্তি ফিল করতেছেন। এরকম করতে করতে তিনি ডান দিকে দেখলেন বেশ গাছপালা, বেশ ঝোপের মতো আর কি, মানে ওখানে আবার হেঁটে ঢোকার মতো অবস্থা। তিনি ডান দিকে ওইটাতে ঢুকে গেলেন। ঢুকে যে তিনি একটু খেয়াল করতেছেন, দেখলেন যে একটা জায়গায় তিনি বেরিয়েছেন, ওখানে বড় একটা গাছ আছে, বেশ বড়, এবং গাছের পাশে একটা মানে এরকম ফাঁকা জায়গা, মানে একটু ফাঁকা জায়গার মতো আর কি। তো তিনি গাছের আড়ালে চলে গেলেন, এবং তিনি খুব অস্বস্তির সহ তার নিজের কাজ সারলেন ওইখানে বসে। তো উনি যখন তার কাজ সেরে যখন উঠতেছেন ওখান থেকে, এই সময় তিনি শব্দ পেলেন ট্রেনের হুইসেল, এবং ট্রেন ইঞ্জিন চলার শব্দ, খটখট 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 খটখট। তার একদম আত্মা উড়ে গেল, কিরে ভাই ট্রেন এখান থেকে এরকম রওনা দিয়ে দিল, মানে তিনি একদম থতমত খেয়ে গেছেন। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে দৌড় দিয়েছেন, তার কাজকর্ম শেষ, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছেন, তিনি দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে বেরোতে বেরোতে তিনি যখন নাকি ওই আইল ধরে উঠতেছেন, তখন দেখতেছেন ট্রেন চলে যাচ্ছে, এবং ট্রেনে তিনি চিৎকার করলেন ওইখান থেকে। কিন্তু ওই ট্রেনের যে শব্দ, লোকাল ট্রেনের যে শব্দ, এটাতে ওনার চিৎকারের কোনো আগামাথাই ওখানে পাওয়া গেল না, এবং বেশ শব্দ করে ট্রেন চলে গেল সামনে। ইন দ্য মিন টাইম তিনি চলে আসছেন একেবারে কাছে, লাস্ট বগিটা তার থেকে বেশ খানিকটা দূরে, মানে তিনি রেল লাইনের পাশে পৌঁছাইতে পৌঁছাইতে লাস্ট বগিটা একদম অনেক দূরে চলে গেছে। তিনি ওখানে দাঁড়ায় অনেকক্ষণ চিৎকার করলেন, গলা ছেড়ে চিৎকার করলেন, কিন্তু তার চিৎকার কেউই শুনলো না। তিনি হাত নাড়লেন অনেকক্ষণ, সেটাতেও কাজ হলো না। তারপর তিনি পকেট থেকে তার একটা ছোট্ট এরকম একটা পেন্সিল টর্চ, না আরো চিকন একটা টর্চ লাইট ছিল তার কাছে, জাস্ট ব্যাটারি ফিট হয় একটা এরকম, ওইটা তিনি রাখতেন আর কি নিজের কাছে প্রয়োজনের সময়। তো ওইটা দিয়ে তিনি আলো মারলেন, কোনো কাজ হলো না, ট্রেন ওই সিগন্যাল দেখলো না, তার ট্রেন চলে গেল। তো মানে সুজন সাহেবের আসলে মাথা তখন একদম মানে অন্যরকম হয়ে গেছে, তিনি মানে বুঝে পাচ্ছেন না তিনি কি করবেন, মানে তার মাথা একদম মানে এলোমেলো হয়ে গেল যে কি করবেন তিনি, তার মাথাটা কাজই করতেছে না। ভাগ্য ভালো যে তার পিঠে একটা ছোট ব্যাগ ছিল, সেটা রয়ে গেছে তার পিঠে, মানে তিনি তো হাতে কিছু নিয়ে আসতেন না, ছোট ব্যাগ ক্যারি করতেন, তো পিঠের ব্যাগটা রয়ে গেছে পিঠে, মানে ট্রেনের মধ্যে ব্যাগ ছেড়ে আসেন নাই। কি করবেন চিন্তা করতেছেন, একেবারে ট্রেন শব্দ করতে করতে অনেক দূর চলে গেছে, ট্রেনের শব্দ হালকা হয়ে গেছে এই জায়গায়, এখন আর ট্রেনের শব্দ আসতেছে না, রাতের শব্দ পাওয়া যাচ্ছে, দূর থেকে ট্রেনের শব্দ আসছে, ট্রেন অনেক দূর চলে গেছে এর মধ্যে। তিনি তাকায় দেখলেন যে তার মানে যেইখান থেকে তিনি বের হয়েছেন যে গলিটা দিয়ে, তার অপোজিটে একটা বিশাল মানে গাছপালা ঝোপঝাড় একদম ভরা, মানে ওদিকে ঝোপঝাড়ে ঢোকার মতো অবস্থা নেই, এত নিবিড়। তিনি হাঁটা শুরু করলেন, ভয় লাগা শুরু করছে তার কাছে, কেন মানে মানে ওখানে কাকপক্ষীও নাই এরকম একটা জায়গা। তিনি হাঁটতেছেন, রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছেন, আর চিন্তা করতেছেন যে কি ব্যাপার। এবং উনি কিন্তু আসছেন একদম শেষ ট্রেনে, এবং এই রাস্তায় তিনি জানেন যে আর কোনো ট্রেন এখন আর আসবে না, রাতে আর কোনো ট্রেন চলে না, ওইটাই ছিল লাস্ট লোকাল ট্রেনের লাস্ট, এবং কোনো আন্তনগর ট্রেন ওই রাস্তা দিয়ে চলে না।
তো তিনি মানে বেশ ভয় পেয়ে গেলেন, মানে চলে হয়তো দিনের বেলা, রাতের বেলা কোনো ট্রেন চলে না আর কি। তো তিনি ভয় পেয়ে গেলেন যে তিনি কেমনে পৌঁছাবেন। এখন যদি তিনি রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে কোনো একটা জায়গা পান, কোনো একটা গ্রাম বা কোনো একটা কোথাও বাজার, এই সময় অলরেডি রাত হয়ে গেছে তখন। খেয়াল করে দেখলেন যে তখন প্রায় 9:30 মতো বাজে, প্রায় অনেক টাইম। এই টাইমের মধ্যে তিনি যে গ্রামের বাজার টাজারগুলো একদম ক্লোজ হয়ে যাওয়ার কথা, আর শীত পড়ছে, বেশ ঠান্ডা। তো তিনি যে তার গায়ের মধ্যে যে ছিল, মাফলার ছিল, সেটাকে ভালো মতো পেঁচায় নিলেন গলার মধ্যে, মানে একদম মাথা সহ পেঁচায় ফেললেন সুন্দর করে। আর সোয়েটারটার হাতাটা এরকম গোটায় রাখছিলেন, ওটা নামাই দিলেন। নামাই দিয়ে তিনি হাঁটতেছেন, কাঁপতেছেন আর হাঁটতেছেন। চিন্তা করলেন কি করার আছে, এখন হেঁটে যাই সামনে। মানে অন্যরকম একটা পরিবেশ। ডান দিকে দেখা যাচ্ছে মাঝে মাঝে তার ওখানে মানে একদম খোলা প্রান্তর, এবং সেই প্রান্তরের ওই পাশে ক্ষেত খামারি একদম দেখা যাচ্ছে, এবং ঠান্ডা কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে মাটি থেকে প্রায় 1-1.5 ফিট পর্যন্ত উঁচা হয়ে গেছে কুয়াশায়। মানে চাঁদও ঢাকা পড়ে যায় মাঝে মাঝে মেঘের আড়ালে, এরকম একটা অবস্থা। আর বেশ অন্যরকম অবস্থা। আর রেল লাইনটা দেখা যাচ্ছে সোজা গিয়ে বেঁকে গেছে, দুই পাশে গাছগাছালি, এবং মাঝে মাঝেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা আসতেছে। এই জন্য উনি মাথা ঢাকছেন মাফলার দিয়ে। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগতেছে কানের মধ্যে। তো তিনি চিন্তা করলেন যে এই রাস্তার মধ্যে কয়টা এরকম স্টেশন আছে। তিনি চিন্তা করতেছেন, মানে আগের কথা মনে করতেছেন আসার সময়। তো তিনি চিন্তা করলেন যেরকম কয়েকটা স্টেশন তিনি পাইছেন, এর মাঝে একটা স্টেশনে থামতো না ট্রেন। ওইটা মানে এত পুরানো হয়েছে, কোনো কারণে ওইটাকে আর মানে ওইটার ট্রেন থামে না, চলে যায় আর কি, ওইটা ছেড়ে চলে যায়। কোনো সময় থামে, মানে কোনো একটা মালপত্র উঠাইতে গেলে মালগাড়ির মতো থামে, আবার কোনো সময় থামে না, এরকম একটা অবস্থা। তো তিনি চিন্তা করলেন যে এখন আপাতত হেঁটে যাই ওই পর্যন্ত, সামনের কোন স্টেশন, রেল লাইন ধরে হাঁটতে তার তো কোনো আমি উপায় দেখতেছি না। এইসব কথা ভাবতে ভাবতে সুজন সাহেব হেঁটে চলেন সামনে। হেঁটে যাচ্ছেন, চারিপাশে রাতের নিশুতি শব্দ, মানে নিশুতি শব্দ বলতে এই যে ঝিঝি পোকার ডাক, তারপরে বাতাসের শনশন শব্দ, যেগুলো গাছপালার পাতা নড়ে সেগুলা। আর তার এই যে পায়ে তিনি যে হেঁটে চলছেন, তিনি কিন্তু রেল লাইনের পাশ ধরে হাঁটছেন। তো পায়ের নিচে অনেক সময় নুড়ি পাথর ইত্যাদি পড়তেছে, এইগুলোর ঘষা ছিটকে যাচ্ছে পাথর। তো এই শব্দগুলা তার কানে আসতেছে, এছাড়া কোনো শব্দ পাচ্ছেন না। আবার মাঝে মাঝে নিজের নিঃশ্বাসের শব্দই নিজে পাচ্ছেন, কারণ জোরে জোরে শ্বাস নিচ্ছেন, মাফলার পেঁচায় রাখছেন নাকে মুখে ঠান্ডা বাতাস থেকে বাঁচার জন্য। আবার নিঃশ্বাস যখন জোরে ছাড়তেছেন মনে হচ্ছে ধোঁয়ার মতো উঠে যাচ্ছে, এই একটা অবস্থা। আর সামনে তাকায় একটু ভয়ও আছেন, কারণ সুজন সাহেব চিন্তা করতেছেন যে হঠাৎ করে যদি মানে এই সামনে কুকুর বা এই আছে আশেপাশের যেসব জিনিস, কুকুর শিয়াল, এগুলো যদি কিছু চলে আসে, যেগুলো এখানে মানে ঘোরাফেরা করে, ভবঘুরে যেগুলো আছে, আর শিয়াল তো এমনি চলাফেরা করে। তিনি একটু ভয়ে ভয়ে আছেন আর চলতেছেন। তো রেল লাইন একদম সোজা দেখতেছেন যে এরকম দুই পাশে গাছগাছালি বাঁকায় যাচ্ছে, মাঝে মাঝে এরকম খোলা জায়গা, বিশেষ করে ডান দিকে বেশি পাচ্ছেন, যেটা ডান দিকে খোলা জায়গা, ওখানে বিশাল প্রান্তর এবং দূরে গ্রামের তটরেখা দেখা যাচ্ছে। এই দেখতে দেখতে হেঁটে চলতেছেন সুজন সাহেব। তো এক সময় হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, অনেকক্ষণ হাঁটছেন, প্রায় ঘন্টাখানেক হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দূরে দেখতেছেন একটা অবকাঠামো, এরকম মানে মনে হচ্ছে যে একটা ঘর বাড়ি, মানে এই জায়গায়, মানে ঠিক রেল লাইনের পাশে। তো তিনি বুঝলেন এইটাই সম্ভবত সেই স্টেশন, যে স্টেশনটা সাধারণত থামে না, ট্রেন থামে না। অনেক সময় মালটাল যখন তুলে তখন অনেক সময় থামে, দেখা যাচ্ছে যে সেটা দিনের বেলা, মানে সন্ধ্যার পর তো প্রশ্নই আসে না, থামে না ওইখানে, কারণ ওইটা কাইন্ড অফ লাইক অ্যাবান্ডন, অনেক পুরানো একটা স্টেশন। তো তিনি দেখতেছেন, তো চিন্তা করলেন যে এই স্টেশন দেখেও লাভ কি, এখানে তো আমি এমন না, বাট ঠান্ডায় কিন্তু সে মানে একদম জমে গেছে, ভাবতেছে যে একটা কাজ করতে পারি, স্টেশনে এখানে একটু বসতে পারি, এটাতে হয়তো আমার একটু মানে রেস্ট হবে। তো তিনি যখন নাকি ওই অবকাঠামোর কাছাকাছি আসছেন, তিনি মোটামুটি নিশ্চিত যে এটা ওই স্টেশন যেটাতে ট্রেন নর্মালি থামে না, ওই অনেক সময় মালটাল তুলতে আর কি দিনের বেলা থামে আর কি। তো তাকায় দেখতেছেন দূর থেকে মনে হচ্ছে যে কেউ একজন হাঁটতেছে ওইখানে আলো নিয়ে। তো তিনি একটু মানে আশার আলো পাইলেন, যে আলো যেহেতু, তো মনে হইতেছে যে ওই যে হারিকেন নিয়ে কেউ, মানে হারিকেন বা লণ্ঠন টাইপের এরকম নিয়ে কেউ হেঁটে যাচ্ছে সামনে। তিনি আরো বুঝতে পারলেন, কারণ ওই আলোটা মনে হচ্ছে যে রিফ্লেক্ট করতেছে মানুষটার গায়ে, এবং তিনি দেখতেছেন সেই মানুষটারও মাথার মধ্যে মাফলার টাইপের, কিন্তু মাফলার না, তিনি বুঝলেন যে এটা মোটা গামছা টাইপের কিছু পেঁচায় রাখছে পুরো মাথায়। তো তিনি মোটামুটি বুঝলেন যে আরে যাক,
কেউ একজন আছে এখানে, স্টেশনে কেউ আছে। তিনি ভাবলেন যে হয়তো এখানে হইতে পারে ওই স্টেশনের কোনো কর্মচারী বা কর্মকর্তাই। স্টেশন যে ট্রেন না থামলেও যে একদম অকার্যকর তা তো না, নিশ্চয়ই এখানে কাজকর্ম হয়। তো তিনি আরো এগিয়ে আসতেছেন। তো কিছুক্ষণ দেখলেন যে হাঁটাহাঁটি করতেছে লোকটা। তারপর তিনি যখন আরো কাছে আসছেন তখন তিনি দেখলেন লোকটা স্টেশনের ভিতরে ঢুকে প্ল্যাটফর্মের ভিতর দিয়ে ওই ভিতরে ঢুকে গেল আর কি। তো তিনি চিন্তা করলেন যে এখান থেকে ডাক দিয়ে লাভ নাই। আরো কাছায় গেলেন তিনি, এবং এখন আর আলো দেখা যাইতেছে না। এখন এই মানে বেশ ঠান্ডা বাতাসের হুড় হুড় করে বাতাস ঢুকতেছে, এর মাঝে চাঁদের আলো এসে পড়ছে ওই জায়গায়। প্ল্যাটফর্মের কাছে এসে তিনি পৌঁছালেন, বেশ উঁচু প্ল্যাটফর্ম। আর তিনি চিন্তা করলেন উঠি। তো উঠতে যেও একটু কষ্ট হইলো, কারণ বেশ খানিকটা উঁচা। ওখানে তিনি উঠলেন, উঠে তিনি দাঁড়ায় একটা পিলারের পাশে দাঁড়ায় একটু নিঃশ্বাস নিতেছেন, মানে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন। এতখানি হাঁটছেন, শরীরটির একদম ক্লান্ত। তো তাকায় দেখলেন যে ওখানে বেঞ্চ রাখা, বেঞ্চের মধ্যে যেয়ে তিনি ধপ করে বসে পড়লেন। বসে পড়ে নিঃশ্বাস নিতেছেন, দুইটা হাত ডলতেছেন, কারণ হাতের মধ্যে কোনো গ্লাভস পরা নাই, হাত বরফের মতো হয়ে গেছে। আর ডাইনে বামে তাকাচ্ছেন, ডাইনে বামে তাকায় কিন্তু কারো প্রেজেন্স বুঝতেছেন না তিনি, যে এইখানে যে কারো প্রেজেন্স আছে সেরকম বুঝতেছেন না। মনে হচ্ছে পুরাই বলেন একটু আগে না দেখলাম একজনের এইরকম লণ্ঠন নিয়ে হাঁটতেছে, পরে চিন্তা করলেন বের হয়ে গেছে নাকি লোকটা আবার। তো কিছুক্ষণ বসে থেকে যখন একটু ধাতস্থ হয়েছে তিনি হেঁটে গেলেন। হেঁটে যেয়ে ওই যে করিডোরের মতো একটা জায়গা, ওইদিক দিয়ে হেঁটে যেতে দেখছেন ওই লোকটারে। তো ওইদিকে তিনি ডাইনে উকি দিলেন, ডাইনে উকি দিয়ে দেখলেন কেউ নাই। ওই জায়গায় একটু ফাঁকা জায়গা আছে, ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে, এবং এই করিডোর ধরে সোজা গেলেই কিন্তু ওই মানে মূল বের হয়ে যাওয়ার জায়গা, ওই স্টেশন থেকে বের হয়ে যাবে মানুষ। তো তিনি ভাবলেন এটা দিয়ে হেঁটে বের হয়ে যায় আর লাভ কি, বের হয়ে গেলে তো ওই গ্রাম, এখানে ঢুকে আমি কি করব। তো এই চিন্তা করতে করতে তাও চিন্তা করলেন যে যাই একটু মানে সামনে যাই, হেঁটে দেখি কি অবস্থা, কি ওই লোকটারে পাওয়া যায় নাকি, যে লোকটা মানে লণ্ঠন হাতে হাঁটতেছিল। হইতে পারে এখানে সে দায়িত্বে আছে বা এখনো মানে পাহারা টারা দেয়। তো হেঁটে একটু সামনে গেলেন সুজন সাহেব। তো হেঁটে সামনে গেছেন, সামনে যেয়ে দেখতেছেন যে ওই পাশে লণ্ঠন নিয়ে কেউ আসতেছে এই সাইডে। তো লণ্ঠন নিয়ে যখন নাকি এই স্টেশনের দিকে ঢুকতেছে আর কি, তিনি ফার্স্টে দেখলেন যে একটা এরকম মানুষ ঢুকতেছে এরকম লণ্ঠনের দিকে। তো তার থেকে যখন নাকি 5-7 ফিট কাছাকাছি চলে আসে, মানে মোটামুটি একটা ডিস্টেন্সে, লণ্ঠনটা কিন্তু হাতে ধরা, নিচের দিকে মাটির দিকে করা, মানে তার থেকে মোটামুটি যখন কাছাকাছি ডিস্টেন্সে আসছে, যখন দেখা যায়, তিনি তাকায় দেখলেন তার সামনে একটা মানুষ আসতেছে, তার হাতে একটা লণ্ঠন, কিন্তু তার শরীরের মাথার উপরে কোনো মাথা নাই, শুধু শরীরটা। হেঁটে হেঁটে আসতেছে, একটা লণ্ঠন হাতে ধরা, তার মাথা নাই, ঘাড়ের উপর থেকে আর কিছু নাই। তো সুজন সাহেব হঠাৎ করে কি রিয়াক্ট করবেন বুঝলেন না, তার বুকটা ধড়ফড় করে উঠলো, এবং তিনি কিছু না বুঝে উঠেই মানে একদম মানে বোধ শক্তি নাই অবস্থায় দৌড় দিলেন, ওখান থেকে ঝেড়ে ঘুরে দৌড় দিছেন। তো দৌড় দিয়ে তিনি আসছেন, এসে করছে কিন্তু বাম দিকে। এখন কোথায় যাবেন, ডানে বামে, ডানে একটু জায়গা আছে ওখানে, আর বামের দিকে হেঁটে দেখতেছেন যে ওখানে ওই যে ট্রেন এই স্টেশনের ওয়েটিং রুম যেটা, ওইখানে তিনি বাই দৌড়ায় ওয়েটিং রুমে ঢুকে গেলেন। ওয়েটিং রুমে ঢুকে তিনি মানে এদিক ওদিক তাকাচ্ছেন, অন্ধকার, ওয়েটিং রুমের ভেতরে কিন্তু কোনো আলো নাই, মানে এদিক ওদিক তাকাইতেছেন। থাকাতে তিনি ফার্স্টে চিন্তা করেন আমি দরজাটা লাগাই দিই। তো তিনি দরজাটা 2 হাত দিয়ে টেনে লাগাইলেন, যে বোঝা গেল পুরনো দরজা, ঠাস করে তিনি এরকম লাগাইলেন। লাগায় ওইটার কোনো হুড়কো পাইতেছেন না যে তিনি হুড়কো তুলে দিবেন এরকম। তো ভয়ে থরথর করে কাঁপতেছেন, কই যাবেন তিনি চিন্তা করতেছেন, মানে কঠিন অবস্থা, ভয়ে তিনি থরথর করে কাঁপতেছেন, মানে তার আসলে মানে মানে আত্মা উড়ে গেছে। তিনি চিন্তা করেন কি দেখলাম এটা। এই সময় তার কাছে মনে হলো যে তার এই দরজাটার বাইরে কেউ এসে দাঁড়াইছে, মানে বোঝা যায় তো, মানে বাইরে আলো আছে না, আলো পড়ছে বাইরে, যে দরজার ফাঁক দিয়ে নিচে মনে হচ্ছে কেউ একজন দাঁড়াইছে তার পায়ের এরকমই। এবং তার এই দরজার কিন্তু ছিটকিনি নাই, তিনি কিন্তু ছিটকিনি খুঁজতেছেন যে হুড়কো একটা তুলে দিবেন আর কি। তিনি দেখতেছেন যে ওই মানে কেউ একজন দাঁড়াইছে দরজার এই পাশে। এরপর তিনি দরজার মধ্যে একটা চাপ অনুভব করলেন, মনে হলো কেউ দরজাটাকে ঠেলা দিল। তো সুজন সাহেব এক দৌড় দিয়ে চলে গেলেন, ওখানে বাথরুম ছিল কর্নারে, ওয়েটিং রুমের পাশে একটা বাথরুম। তিনি লাফ দিয়ে যে সেই বাথরুমের ভিতরে ঢুকলেন। ঢুকে তিনি হাত দিয়ে মানে হাতাইতেছেন দরজার, মানে সিটকানি টিটকানি পান কিনা। ওই বাথরুমের পেছন দিকে একটা খোলা জায়গা ছিল, এরকম মানে একটা ভেন্টিলেটরের মতো আর কি, সেটার থেকে চাঁদের আলো একটু একটু ঢুকতেছে ভিতরে। তো তিনি বাথরুমের ছিটকানিটা পেলেন, লাগাই দিলেন। লাগাই দেওয়ার পর তার কাছে মনে হলো যে ওই ঘরের মধ্যে দরজাটা খুলে পা ঘষতে ঘষতে কেউ ঢুকলো, মানে যে ঢুকছে তার পায়ের নিচের যে স্যান্ডেল সেটা ঘষে ঘষে ঢুকতেছে আর কি, ফ্লোরে শব্দ হচ্ছে, এবং তিনি আবছা আলো দেখতেছেন নিচে,
মনে হচ্ছে ঘরের নিচে আবছা আলো পাচ্ছেন, মানে অ্যাজ ইফ ওখানে কেউ বাতি নিয়ে হাঁটাহাঁটি করতেছে ওয়েটিং রুমটার ভিতরে। তো সুজন সাহেবের বুকের ভেতর ধুপ 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 করতেছে, তার মানে হৃৎপিণ্ড মনে খুব স্পিডে চলতেছে, তিনি মানে নিজের হার্টবিট কন্ট্রোল করতে পারতেছেন না, মনে হচ্ছে তার হার্টবিট শুনে ফেলবে কেউ। এই সময় তিনি শব্দ পেলেন যে তার ঠিক দরজার সামনে এসে সেই পায়ের শব্দটা থামলো, মানে পা ঘষে যে চলতেছিল, মানে জুতা ফ্লোরে ঘষে ঘষে সেই ঘষার শব্দটা ঠিক তার দরজার সামনে এসে থামলো, এবং তিনি ফিল করতেছে যে ঠিক দরজার ওই পারে কেউ একটা আছে, মানে কোন একটা অস্তিত্ব আছে। তিনি কিন্তু দরজার এই পাশে, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই দরজাটা। তো তার বুকটা ধুক 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 করতেছে। সুজন সাহেব চিন্তা করতেছে কি দেখে আসছে একটু আগে, মানে তার মাথায় শুধু সেটা ঘুরতেছে যে তিনি একটা মানুষকে দেখছেন যে হাতে লণ্ঠন, কিন্তু তার মাথা নাই, সে হেঁটে আসতেছে। মানে ভয় তিনি নিজেরই করতে পারতেছেন না। তার জানা আছে যে তাদের, তিনি তো আসলে গ্রামেও বড় হয়েছেন, সেখানে যে মানুষ বলে যে স্কন্দ কাটা, এটা কিন্তু তিনি শুনছেন সবার কাছে, এই জিনিসটা তার জানা। তিনি বুঝতেছেন যে এরকম কোনো অতি প্রাকৃত জিনিস তিনি দেখছেন। তো তিনি অনেকক্ষণ দাঁড়ায় আছেন, তার হার্টবিট মানে বাড়তে বাড়তে একবার অবস্থা খারাপ, তার মনে হচ্ছে তিনি যে কোনো সময় জ্ঞান হারাবেন। এই সময় তিনি একটা অস্ফুট শব্দ পাইছেন। অস্ফুট শব্দটা কেমন যেন একটা গোয়ানির মতো। তো তিনি তাকাইলেন তাড়াতাড়ি, মানে তার পেছনে আসছে কিন্তু শব্দটা, তিনি ফট করে পেছনে তাকাইছেন। তাকায় তিনি দেখতেছেন যে তার যে ওই যে বাথরুমের ভেতরে যে ঘুলগুলি আছে, মানে যেই ভেন্টিলেটর, সেটা যে চাঁদের আলো আসতেছে, সেটা এসে পড়ছে একটা মানুষের শরীরে। মানুষটার সেই যে একটা জামার মতো পরা, আর এরকম মানে বোঝা যাচ্ছে যে লুঙ্গির মতো পরা, কিন্তু তার মাথার জায়গাটা পুরো মানে ফাঁকা, কোনো মাথা নাই, ওখানে দাঁড়ায় আছে মনে হচ্ছে শরীরটা। তো সুজন সাহেব আসলে ভয়ের চোটে নাকি তার রিফ্লেক্স ঠিক নাই, তিনি দরজাটা ধাম করে খুলে ফেলছেন সামনের ভয়, কারণ তিনি আর চিন্তা করতে পারেন না, দরজাটা খুলে ফেলছেন। তিনি সামনে তাকায় দেখলেন রুমটা ফাঁকা, তিনি ঝেড়ে দৌড় দিলেন ওইখান থেকে, রুম দিয়ে দৌড়ায় বেরোয়, মানে মূল দরজা দেখলেন ফাঁকা খোলা, ওই যে ওয়েটিং রুমের দরজা ফাঁকা ছিল, ওইটা তো দৌড় দিলেন তিনি। বের হয়ে তিনি আর রেল লাইনে নামেন নাই, তিনি দৌড় দিয়ে যে ওই যে ডান দিকে করিডোর আছে, যেদিক থেকে ওই ফিগারটাকে আসতে চেয়েছেন, ওদিক দিয়ে দৌড় দিয়ে বেরিয়েছেন তিনি। বের হয়ে তিনি দৌড় দিয়ে, কারণ তার মাথার মধ্যে অবচেতন মনে কাজ করছে তিনি গ্রামে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে পারেন, ওইখানে গ্রামে তো মানুষজন আছে। তো তিনি দৌড় দিয়ে নামছেন, নেমে স্টেশনে আশেপাশে কোনো ঘর বাড়ি দেখতেছেন না, দৌড়াচ্ছেন তিনি, দৌড়াইতেছেন একদম রীতিমতো দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি কোন রাস্তা দিয়ে যে এসে পড়ছেন তার এটা কোনো খেয়াল নাই। মানে ওখানে ডান দিকে বা দিকে দুই জায়গায় যাওয়ারও কিন্তু রাস্তা ছিল, আর একটা রাস্তা সোজা চলে গেছে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি একটা রাস্তা পেলেন, সেখানে ঢুকে গেছেন, এবং সেই রাস্তা দিয়ে ঢুকে তিনি বুঝতে পারতেছেন দুই পাশে হচ্ছে বাগান, মানে গাছপালার বাগান, মানে বেশ অনেক রকম গাছপালা ওইখানে। তিনি রাতের বেলা ঠিক মতো মানে করতে পারতেছেন না, ঠাউর করতে পারতেছেন না কি গাছ কি, ডালপালা অনেক আছে, এরকম ইসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তো একটা জায়গায় এসে তিনি একটা হোঁচট খাইলেন, তার পায়ের সাথে কি বেঁধে গেল, এবং তিনি পড়ে গেলেন, ধাপ করে পড়লেন সামনে। তো পড়ে দুই হাতে যে মাটিতে তিনি হাত রাখছেন, অটো রিফ্লেক্স, এইটাতে তার হাত ছড়ে গেছে অনেক। এই সময় তিনি ফিল করলেন যে তার কাঁধে কেউ থাবা দিয়ে ধরছে, খুব ভারী কোনো হাত, এবং তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন তাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং তার যে সোয়েটার এবং শার্টের ভেতর দিয়ে হাত টেনে তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি পুরো প্রচন্ড টান পাইতেছেন, এবং মনে হচ্ছে প্রচন্ড শক্তি দিয়ে টেনে নিতেছে তাকে কেউ। আর ফিরে তাকায় দেখতে পারতেছেন না থেকে, উনি এদিক ওদিক তাকাইতেছেন, কিন্তু দেখতেছেন যে আশেপাশে কোথা দিয়ে ছেঁচড়া যাচ্ছে, গাছের পাতা টাতা তার আশেপাশে, তার পুরা মানে অন্যরকম লাগতেছে। তো এক জায়গায় যে মনে হলো তাকে ফেলে দিল, এরকম থাম করে ফেললো এক জায়গায়, তিনি যে পড়ছেন, পড়ে তিনি তাকায় দেখতেছেন যে একটা বাসা, একটা বড় বাড়ি, মানে চেয়ার করলেন চাঁদের আলোতে, যেটা মোস্ট প্রবাবলি একটা জমিদার বাড়ি হবে, কারণ যেরকম বাড়িটার আকার আকৃতি বেশ পুরনো, এবং ওই চাঁদের আলো পড়ে বোঝা যাচ্ছে যে অনেক কারুকার্য করা ছিল, দেয়াল টেয়ালে বড় বড় পিলার আছে। তো তিনি বুঝলেন যে এটা কোনো জমিদার বাড়ি হবে, এবং মনে হলো ওই ছায়ার মধ্যে, মানে জমিদার বাড়ির যে দরজার ওদিকটা দরজাটা খোলা মনে হলো, এবং দরজার ছায়ার মধ্যে কেউ দাঁড়ায় আছে। তিনি দুইটা কণ্ঠস্বর শুনলেন, বলতে নিয়ে আসছিস? একজন ওখান থেকে বলছে যে হ্যাঁ নিয়ে আসছি। যা কুকুররে খাওয়াই দে। তো তার আত্মা আরো উড়ে গেল, মানে তিনি ওই সময় আর মানে রাখতে পারেন না যে তার বলতো কুকুররে খাওয়াই দে। তো তিনি শোনার পরে আর তার মাথার মধ্যে কোনো নাই, মানে সেন্স নাই।
তিনি ওই অবস্থায় লাফ দিয়ে স্প্রিং এর মতো উঠে দৌড় দিলেন এবং দোয়া পড়তেছেন, মানে ওনার মাথার মধ্যে আর কিছু নেই, মনে মনে দোয়া পড়তেছেন যে কি বললাম আর কি শুনলাম। দোয়া পড়তে পড়তে তিনি দৌড়াইতেছেন। তো কোন দিকে যে দৌড়ায় যাচ্ছেন এটাও তার খেয়াল নাই, কিন্তু তিনি দৌড় দিয়েছেন জাস্ট, এবং তিনি যেইখানে জায়গাটা ফাঁকা পাইছেন ওখান থেকে দৌড়াইতেছেন আর দোয়া পড়তেছেন। কিছুক্ষণ পর তিনি কুকুরের আওয়াজ শুনছেন যে তার পিছনে মনে হচ্ছে কুকুর দৌড়ায় আসতেছে, এবং মনে হচ্ছে কুকুরগুলা হিংস্র কুকুর যেভাবে ডাকে সেরকম বেশ ভয়ঙ্কর, মানে একদম মানে মনে হচ্ছে যে আপেলেই তাকে একদম মানে ঝাঁপায় ধরবে এরকম। তো তিনি দৌড়াইতে 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 রাস্তা মনে বুঝলেন যে একটা রাস্তায় উঠছেন, এবং এই যে মানে যেই রাস্তা দিয়ে যাচ্ছেন এখানে দুই পাশে, এক পাশে গাছগাছালি, এক পাশে ক্ষেত, ফাঁকা জায়গা। তো অনেক দূর আসার পর তিনি খেয়াল করলেন যে একটা বাসা, মানে ওটা মানে টিনের বাসা, গ্রামে যেরকম হয় সেরকম একটা টিনের বাসা, এবং সেটা ঢোকার রাস্তা আছে পাশে, এবং সেই রাস্তাটা মনে হচ্ছে বেড়া দিয়ে বানানো। তো সুজন সাহেব এত জোরে যে বেড়ার উপরে পড়লেন, মানে দুই হাত এক করে ভয়ে, এবং কুকুরের ডাক শুনতেছেন যে, মানে এত জোরে পড়লেন মনে বেড়া ভেঙে চুরে নিয়ে তিনি ওই পাশে যে দরজা ভেঙে ওই পাশে চলে গেলেন, বেড়ার দরজা। তো ঘরের মধ্যে থেকে মনে হলো মানুষজন লাফ দিয়ে উঠছে, যাই কে কে চিৎকার চেঁচামেচি শুনলেন। তো মানুষের উত্তেজিত কণ্ঠ শুনে সুজন সাহেবের মনে হলো ধরে প্রাণ ফিরে আসছে। তিনি মনে হলো যে এত মধুর তার কাছে কোনদিন কোনো শব্দ লাগে নাই, মানুষের কণ্ঠস্বর, যদিও সেগুলো মানে বেশ অ্যাগ্রেসিভ টাইপের, এই কে এখানে কি ব্যাপার, এই সেই, তার কাছে এইটা শুনেই মনে হইতেছে যে তিনি ধরে প্রাণ ফিরে পাচ্ছেন। তিনি শুধু ওখান থেকে বলতে পারেন আমার বাঁচান বলে চিৎকার করছে। তো ভিতর থেকে দেখলো মানুষজন হুড়মুড় করে কয়েকজন মানুষ মনে বেরোইছে। তিনি অস্পষ্ট ধোঁয়াটে চোখে দেখতেছেন, কারণ তার চোখ একবারে ঝাপসা হয়ে আসছে, তিনি মনে হয় জ্ঞান হারাইতেছেন। তো যাই হোক, তিনি জ্ঞান হারানোর আগ পর্যন্ত তিনি দেখছেন যে কয়েকজন মানুষ, পুরুষ মানুষ বেরিয়েছে হাতে লাঠি, সড়কি ইত্যাদি নিয়ে। তো তিনি একটু ভয় পাইতেছিলেন যে তাকে না মেরে ফেলে বা তাকে না, কিন্তু তিনি আসলে আর সেন্স রাখতে পারেনি, তিনি জ্ঞান হারায় ফেলছেন। তো সুজন সাহেবের যখন জ্ঞান ফিরছে, দেখছে যে তাকে ওই মানুষজন মানে ঘিরে রাখছে এবং তাকে জলপট্টি দেওয়া হইতেছে। তার তিনি মানে ফিল করার চেষ্টা করলেন, তার দুই হাতের মধ্যে তারা ওই ঠান্ডা কিছু লাগাই দিছে আর কি, তার হাত ছড়ে গেছিল, এবং তাকে জলপট্টি দিয়ে মানে মাথার মধ্যে জলপট্টি দিতেছে। এর মধ্যে একজন বয়স্ক লোক এসে বললেন যে বাবা আপনি কে? তো সুজন তখন বিড়বিড় করে বললেন যে আমি এখানে পথিক যাচ্ছিলাম, আমি সমস্যায় পড়ছি, আমাকে এখন আর কিছু জিজ্ঞেস করেন না, আমাকে একটু ঘুমাইতে দেন। তো লোকটা বললেন আচ্ছা 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 আপনি বিশ্রাম নেন, কিছু বললো না। তো সুজন সাহেব মানে ঘুমায় পড়ে আর কি আসলে, এবং অনেক দুঃস্বপ্ন দেখতে থাকে। তো কখন তার ঘুম আসছে বা ঘুম ভাঙছে জানে না। তো এরপরে যখন তার ঘুম ভাঙছে তখন দিনের বেলা আলো ফুটে গেছে। তো তখন সুজন সাহেবের গায়েও জ্বর, তিনি ফিল করতেছেন তিনি অসুস্থ। তো এই সময় তারা জিজ্ঞেস করলেন যে ওখানে দেখলেন যে হ্যাঁ ওখানে কয়েকজন মহিলা মানুষ চলাফেরা করতেছে। এর মধ্যে ওই বয়স্ক লোকটা আসলো, এসে তাকে আবার জিজ্ঞেস করলো যে বাবা আপনার ঘুম ভাঙছে, কি খাবেন বলেন, কিছু খাবার দেই। তো সুজন সাহেব বললেন যে পানি খাবো। তো তাকে পানি দিল, আরো খাবার টাবার দিল, কিছু জাউ ভাত টাত দিল। দেওয়ার পরে তাকে বলতেছে কি ব্যাপার, আপনি মানে কি কোত্থেকে আসছেন, কি ব্যাপার এরকম, আমাদের বাড়িতে যেভাবে ভেঙে চুরে ঢুকছেন আপনি, আমরা বলতেছে ডাকাত পড়ছে। তো তখন সুজন সাহেব বললো যে ভাই আমি এরকম রাত্রেবেলা যাচ্ছিলাম, এরকম এরকম ট্রেন এরকম হারায়, এরকম এরকম এরকম। তো তখন ওই মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন যে আরে আপনি তো ওই ভূতের স্টেশনে ঢুকছেন, ওই স্টেশন তো এখন আর চলে না, তো বন্ধ হয়ে গেছে। আর ওইখানে ওই যে জমিদার বাড়ি যেটা আছে এটা অনেক পুরানো, এখানে অনেক উল্টাপাল্টা হইতো। তো ওখানে তো পুরো সুজন সাহেব সবই বললেন যে কি দেখছেন, বলে আপনার ওখানে জিনভূত দেখা দিছিল, ওখানকার জিনভূত যারা আছে অনেকে দেখে, রাতের বেলা ওদিক থেকেও যায় না, আমাদের বাড়ির থেকে বেশ কাছেই জমিদার বাড়ি, ওখান থেকে রাত্রেবেলা কেউ জানে না, মানুষ ওখানে গেলে নাচের শব্দ শুনে, হ্যাঁ তারপর ওই জমিদারের হাসির শব্দ শুনে। হ্যাঁ এখানে মানুষ ছিল যে দেখেছেন যে দুইটা পা হেঁটে যাচ্ছে জমিদার বাড়ির ওখান থেকে, দুইটা লম্বা লম্বা পা, দুইটা শরীর নাই, দুইটা পা যায় শুধু, এরকমও দেখছে মানুষ। তো মানুষ যায় না, আমার বাসার কাছাকাছি পড়ছে, এখানে কি করবো, তা যাক আল্লাহ আপনাকে বাঁচাই দিছে, আমার বাসা কাছে ছিল, এখানে আপনি আসতে পারছেন আর কি। তো এই আর কি। তো তারপর সুজন সাহেব ওখানে ছিল, ওই দিন ওখানে আর নড়ে না তিনি। যে পরদিন তিনি কোনো মতে বলে যে আমি যাব, আমার তো বাড়িতেও খবর দেওয়া লাগবে, নিশ্চয়ই সবাই চিন্তা করতেছে। তো সেই গ্রামের মানুষজন তাকে নিয়ে যেয়ে তাকে পরবর্তী যে স্টেশন যেখানে আছে সেখানে নিয়ে সেই ট্রেনে তুলে দেয়। সুজন সাহেব সেখান থেকে চলে যায়
তার নিজের শহরে আর কি যে চাকরিতে, গিয়ে দেখে যে হ্যাঁ তার আসলেই তার ওখানে যে যিনি যে জায়গা যেখানে থাকতেন তার সাথে রুমমেট নিয়ে তারা তো খুব টেন্সড যে কি ব্যাপার, কোথায় তার চাকরিতেও তার পোস্ট চলতেছে কোথায়। তো তারপর সে বলে যে কি ঘটছিল সেখানে। তো শোনার পর তো সবাই খুবই অবাক। তার বোনের বাড়িতে যোগাযোগ করা হয়, তারা জানায় বোনের বাড়িতে যে সে এরকম আসছে। তখনকার আসলে কমিউনিকেশনটা এত ছিল না, মসৃণ ছিল না এখনকার মতো। এখন তো মোবাইল ফোন চলে আসে, টেক্সট দেয়। তো এটা যদিও 90s মানে প্রায় মিড 90s পরের ঘটনা, তারপরও তখনও কিন্তু বেশ কঠিন ছিল যোগাযোগটা। তো যাই হোক, সুজন সাহেবের বোনের বাসায় খবর পাঠানো হয়, মানে রায়হানদের বাসায়, এবং তারা পরবর্তীতে এসে তার মামাকে নিয়ে যায় এখান থেকে, এবং তিনি কিছুদিন বেড়ান বোনের বাসায়। তো ওই সময় রায়হান্না ভয় পেত, ছোট ছিল, ভয় পেত মামাকে নিয়ে যে মামা ওরকম করে আবার ধরবে নাকি, যেহেতু তার ফুপু বলছে যে তোর মামাকে জিনে ধরছে, তোর মামা তোদেরকে আক্রমণ করবে। তো যেটা এই কেন বলছিল এটা একটা ব্যাপার, জিনে ধরছে যে কথাটা, যে সুজন সাহেব নাকি রাতের বেলা ফিল করতেন যে তার মানে আশপাশ দিয়ে কেউ ঘোরে এবং তাকে মানে কিছু বলতে চায়। এরকম দেখা যেত, ঘুম থেকে চোখ থেকে ভেঙে গেলে দেখতো যে এরকম কেউ একজন দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে, এবং সে মানে এগিয়ে আসার চেষ্টা করে তার দিকে। তো সুজন সাহেব এই ভয়ে তার বোনকে এই কথাটা বলে, মানে রায়হানের আম্মুকে। তো রায়হানের আম্মু সেখানকার একজন আলেমের সাথে কথা বলেন তার ভাইয়ের এই ব্যাপার নিয়ে। তা আলেম যিনি ছিলেন তিনি বলেন যে আসলে আপনার ভাইকে রুকাইয়া করে দেখতে হবে যে তার উপরে কোনো এরকম আসর আছে নাকি, বা তার উপর নজর ফেলে রাখছে নাকি। তো এইভাবেই তিনি একদিন এরকম একটা স্কেজুল করেন যে অমুক দিন বসবো। তো রায়হানের মামাকে নিয়ে, মানে সুজন সাহেবকে নিয়ে আলেম সাহেব বসেন একদিন এরকম আসরের পরে, এবং বাসার দু একজন ছিল। রায়হান ওখানে ছিল না, তখন সে ছোট, সে আর ওইদিকে তাকে তো আর আনা হয়নি। তিনি শুনছেন পরে যে তার মামার উপরে নাকি একটা আসর পড়ছিল বা নজর পড়ছিল, যেটা হচ্ছে যে সে যখন ওই জমিদার বাড়িতে ঢুকে, এবং তখন নাকি ওখানে খারাপ জিন ছিল। যে খারাপ জিন হচ্ছে একটা হচ্ছে যেটা নাকি তাকে ক্ষতি করতে চাইছে, আর সেখানে নাকি আর একটা মেয়ে জিন ছিল, সে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেই মেয়ে জিনের নাকি একটা নজর পড়ছিল সেই সুজন সাহেবের উপরে। তো সেইটাই নাকি তাকে এসে মানে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো তার ঘুমের সময়। তো সেই আলেম যিনি ছিলেন তিনি সেই রুকাইয়া করে সেই আসরটা সরায় দেন, মানে তার উপর আর এটা প্রভাব পড়তে দেন না, তাকে সরায় দেন যাতে সুজন সাহেবকে আর বিরক্ত না করে। কারণ সুজন সাহেব ওই পথ দিয়ে তো আবার যাওয়া আসা করবেন, এবং সুজন সাহেব এটা তো হয়ই, সে যেহেতু ওইখান যে চলাফেরা করে বোনের বাসা আসে যায়, তো এটা তো হবেই। যাতে তার এই সমস্যা না হয়, তখন তাই তাকে রুকাইয়া করে ওই আসরটা তার উপর থেকে কাটায় দেয়। আর সুজন সাহেবকে বলেন যে আপনি কখনো ট্রেনে চলাফেরা করলে, রাত যদি হয়, কখনো ট্রেন থেকে নামবেন না, মানুষের সাথেই থাকবেন, ওখান থেকে বেরোবেন না। ওই রেল লাইনের আশেপাশে হাঁটা চলা করাটাও ভালো না। হ্যাঁ, ওখানে অনেক উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে, এত বড় ধুধু প্রান্তর জায়গা, এবং জানেন তো। আর পুরানো স্টেশনে নামবেন না, ওগুলো অনেক পুরানো, অনেক স্মৃতি বিজড়িত জায়গা, ওইসব জায়গায় নামবেন না। ওইসব জায়গায় ওইসব জিনিস চলাফেরা করে, হ্যাঁ, মানুষকে ভয় দেখায়। তো তখন ওই সুজন সাহেব বলছিল যে উনি কি কি দেখছে, তখন ওই হুজুর বলছিল যে এগুলো ভয় দেখায় মানুষকে। ওই ধরেন কোনো একটা পুরানো কোনো একটা ওখানে স্মৃতি আছে, কোনো উল্টাপাল্টা কিছু ঘটছিল, সেই জিনিসটাকে ইমিটেট করে ওই জিনটা দেখায় মানুষকে, দেখায় যাতে মানুষ ভয় পায়, মানুষ যাতে ওই জায়গাটা এড়ায় চলে, এবং সেটা তার জায়গা হয়ে যায়। তখন সে তখন ওইখানে রাজত্ব করে, ঘুরে ফিরে নিজের মতো থাকে, আর ভয় দেখায় সে আনন্দও পায় মানুষকে। আর ওই যে পুরনো বাড়ি, অ্যাবান্ডন বাড়ি, ওইসব জায়গায় তোরা থাকেই, এবং অনেক রকমের অনাচার হয়েছে, অত্যাচার হয়েছে, এবং তারা ওই যে যারা ওই ধরনের জমিদার যারা ছিল বেশি বিলাসী, তারা ওখানে কালো জাদুর চর্চা করত। তো কালো জাদুর চর্চার ফলে তারা অনেক রকম অপকর্ম করছে। তো অপকর্ম করার ফলে সেখানে এই ধরনের আজে বাজে এন্টিটিস গুলো ওখানে জড়ো হয় থাকে, তারা মানুষকে ভয় দেখে, ওখানে আসতে দেয় না। এগুলো তো ঘটেই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সুজন সাহেবের কাছ থেকে ওইটা দূর করে দেয়, আর সুজন সাহেব পরবর্তীতে আর এই সমস্যায় পড়েন নাই আর কি। তো এই ছিল রায়হানের পাঠানো ঘটনা। ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ আহনাফ হাসান সাফিন। হাই গৌরবদা, কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার রহমতে ভালো আছো। আমার নাম আহনাফ হাসান সাফিন। আমি ওপার বাংলা থেকে, ময়মনসিংহের গাফুরগাঁওয়ের সিলাসি গ্রাম থেকে বলছি। একদিন আমার এক চাচার মুখ থেকে শুনেছিলাম যে মানুষের চামড়ার নাকি ব্যাগ বানানো হয়।
তাই কৌতূহলবশত আমি ইউটিউবে মানুষের চামড়ার ব্যাগ লিখে সার্চ করি। হঠাৎ দেখি একটি ভিডিওর টাইটেলে লেখা মানুষের চামড়ার ব্যাগ। তো আমি ওই ভিডিওতে চাপ দিই এবং পরে দেখি এটা ভৌতিক কিছু। কিছুক্ষণ শুনলাম, শুনে আমার বেশ ভয় লাগলো। তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠ শুনে ভালো লাগলো। সেই থেকে আমি তোমার এক গুপ্ত শ্রোতা হয়ে গেলাম। অনেকদিন ধরে ভাবছি একটি ঘটনা পাঠাবো, কিন্তু পাঠাবো বলে 1 বছর হলো লেখা হয়নি। তাই আজকে মনোবল নিয়ে লিখতে বসলাম। আমার এক হিন্দু বান্ধবীর সঙ্গে ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ঘটনা। লেখাগুলি অনেক অগোছালো হতে পারে, তুমি একটু গুছিয়ে নিও। আমার নাম সাফিন। আমি যখন 9ম শ্রেণীতে পড়ি তখন আমাদের স্কুলে 7ম শ্রেণীতে প্রিয়া নামের একটি হিন্দু মেয়ে পড়ত। মেয়েটি আমাদের স্কুলের সবচেয়ে সুন্দর ছিল। প্রভাবশালী পরিবারের মেয়ে ছিল সে। তো বার্ষিক পরীক্ষার 1 মাস আগে আমার এক বেস্ট ফ্রেন্ড আমাকে বলে যে ওই যে 7ম শ্রেণীতে পড়ুয়া প্রিয়া নামের মেয়েটি আছে না, সে নাকি কেমন যেন অদ্ভুত আচরণ করছে। প্রিয়ার এরূপ অদ্ভুত আচরণ দেখে তার বাবা মা সবসময় তাকে রুমে বন্দি করে রাখে। তারপর আমরা 5 বান্ধবী মিলে স্কুল ছুটির পর ওদের বাসায় যাই। যেহেতু আমি স্কুলের ভিপি ছিলাম, সেই হিসাবে আমি তার আম্মুকে জিজ্ঞাসা করি, প্রিয়ার কি হয়েছে, সে স্কুলে যায় না কেন? জবাবে তার মা বলেন, জানি না কি হয়েছে আমার মেয়েটার। এ কথা বলতে বলতে তিনি কান্না করতে থাকেন। তিনি বললেন, গত 2 সপ্তাহ যাবৎ তার মেয়ে শুধু বলেই যাচ্ছে, আমাকে বাসা থেকে বের করে দাও, নয়তো আমি বাসা থেকে একাই চলে যাব। প্রিয়া তার নিজের শরীরের মাংস নিজেই কাটে, সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কিছু খায় না, খাবার খাওয়াতে গেলে সব ফেলে দেয়। হঠাৎ দেখি প্রিয়া রুমের দরজা ভেঙে বাইরে চলে আসলো। আমরা পাশের রুমে ছিলাম। প্রিয়া আমাদেরকেও যা ইচ্ছা তাই বলে গালাগালি করতে থাকে। চোখের সামনে এমন একটা ঘটনা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তারপর তার বাবা আর বড় ভাই মিলে তাকে অন্য রুমে নিয়ে গিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে। যে প্রিয়াকে দেখেছিলাম এত সুন্দর ফুটফুটে মেয়ে, সে হঠাৎ করে এমন করছে দেখে বড়ই অবাক লাগে। আন্টি মানে প্রিয়ার মা বলেন যে, তোমরা কিছু মনে করো না, তোমরা তো জানোই আমার মেয়েটা এমন ছিল না, বলে তিনি আবার কান্না করতে থাকেন। আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর যে যার মতো বাসায় চলে যাই। পরদিন আমার এক বান্ধবী বলেন যে অমুক জায়গায় ভালো এক কবিরাজ আছে, অনেক ভালো কবিরাজ তিনি, চল গিয়ে প্রিয়ার মাকে বলি, প্রিয়াকে বাঁচাতে চাইলে ওখানে নিয়ে যেতে হবে। আমরা আবার প্রিয়ার বাসায় যাই। তারপর সেই কবিরাজের কথা বলতেই তার পরিবারের সবাই রাজি হয়ে যায়, আর সবাই বলেন যে আজকেই নিয়ে চলো। তারপর আমার বান্ধবী কবিরাজের ঠিকানা দেয়। পরে আমরা চলে আসি। 2 দিন পর আমরা আবারও তাদের বাসায় যাই প্রিয়ার খোঁজ নিতে। তারপর আন্টি যা বলল তা শুনে খুব অবাক হলাম। আন্টি বললেন, আমার মেয়ে প্রিয়ার সঙ্গে একটা ছেলের সম্পর্ক ছিল। ছেলেটা স্বভাবগত দিক থেকে খারাপ এবং তার সঙ্গে আমার মেয়ের আমি বিয়ে দেব না, তাই জন্য মেয়েকে অনেক শাসন করেছিলাম। তারপর থেকে আমার মেয়ে ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো সেই ছেলেটি আমার মেয়ের উপর কালো জাদু করেছে। আমরা সেই কবিরাজের কাছে যাই। ছেলেটাও এই কবিরাজের মাধ্যমেই কাজটা করেছে, তার জন্য বেশি কষ্ট হয়নি। আন্টি একটু থেমে আবার বলতে শুরু করলো, জাদুটা আমার নাম আর প্রিয়ার নাম দিয়ে করেছে। ওই কবিরাজ আমাদের 2 জনের নাম দিয়ে জানি না কিভাবে একটা খারাপ জিনকে বশ করেছে। তারপর ওই জিনটা নাকি সব সময় ওই ছেলেটার সাথে থাকে, আর ওই ছেলে জিনটাকে যখন যা বলে ওই জিন প্রিয়াকে গিয়ে সব কিছু করতে বলে। মেয়েটা ওই জিনের কথা মতো পাগলামি করে। কিছুদিন পর প্রিয়াকে কবিরাজের বাসায় রেখে নিয়ম মতো কবিরাজি চিকিৎসা করার পর প্রিয়া সুস্থ হয়। তার কিছু আর মনে থাকে না এবং সেই ছেলেটাকেও চিনতে পারে না। ঘটনাটা এখানে আপাতত শেষ হয়। বেশ কিছুদিন সময় কেটে যায়। প্রিয়া আবার লেখাপড়ায় মন দেয়। কিছুদিন পর প্রিয়া সকালে ঘুম থেকে উঠে দেখে তার একটা পা অনেক চুলকাচ্ছে। সে ভালো করে একটু নিজের পা খেয়াল করে এবং দেখে ইঞ্জেকশন দিলে যেমন হয় তার পায়ে ছোট্ট একটা ছিদ্রর মতো হয়েছে। প্রিয়া এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না। আস্তে আস্তে করে প্রিয়ার পায়ের চুলকানি বাড়তে থাকে, আর দিন দিন তার সমস্যা বেড়েই চলেছে। তারপর সে বিষয়টা তার বাসায় জানায়। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার সমস্যাটি ধরতে পারে না। পায়ের সমস্যা ধীরে ধীরে আরো জটিল হয়। অবশেষে ডাক্তার বলেন পাটা কেটে ফেলতে হবে। তারপর কোনো উপায় না পেয়ে প্রিয়ার পা কেটে ফেলা হয়। কিছুদিন পর প্রিয়া আবার স্কুলে যাওয়া শুরু করে, তবে একটা পা না থাকায় সে ক্রাচে ভর দিয়ে স্কুলে যায়। 5 মাস পর সে আগের মতোই
হঠাৎ করে একদিন প্রিয়ার যে অন্য পাটি ছিল সেই পায়েও একই চিহ্ন দেখা দেয়। সে এবার তার পরিবারকে জানায়। তার পরিবার সন্দেহবশত তাকে আবারও সেই কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ বলে, আরে মেয়েটির উপর তো আবার কালো জাদু করা হয়েছে। প্রিয়ার বাবা বলে যে, এবার কিভাবে এসব হলো? কবিরাজ বলে, এবার তো আমি করিনি এই কাজটা, কিন্তু আমার যতটা মনে হয় আপনার বাড়ির পাশে কোনো পুতুল রাখা আছে। বাসায় গিয়ে প্রিয়ার মা খোঁজে এবং দেখে ঠাকুর ঘরে একটা পুতুল রাখা এবং পুতুলের 2 পায়ে সূঁচ লাগানো। এবং অদ্ভুত ব্যাপার, এতদিন প্রিয়ার মা কখনোই ঠাকুর ঘরের মতো জায়গায় ওই পুতুলটিকে দেখতে পায়নি। আজ খোঁজার পর সেই পুতুলটিকে দেখতে পাওয়া যায়। কবিরাজের কাছে পুতুলটি নিয়ে আসলে কবিরাজ বলে, এখানে প্রিয়ার মাথার চুল, হাতের নখ আর কাপড় দিয়ে জাদু করা হয়েছে। প্রিয়া এবার কাঁদতে শুরু করে। তার মনে পড়ে যে একটা ছেলেকে সে মাথার চুল, হাতের নখ আর কাপড়ের টুকরো দিয়েছিল। কেন দিয়েছিল প্রিয়া এটা? আই ডোন্ট নো। কবিরাজ এবারও তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে আর এমন কিছু করে দেয় যাতে প্রিয়ার ওপর কোনো জাদুটোনার প্রভাব কখনো না পড়ে। আসলে এই ছেলেটি মূলত প্রিয়ার বাবার সম্পত্তির জন্য ওর সাথে সব করেছে। ব্ল্যাক ম্যাজিক তো আইন বিশ্বাস করে না, এই জন্য প্রিয়ার পরিবার ছেলেটার প্রতি কোনো পদক্ষেপ নিতে পারেনি। এই ছিল আজকের ঘটনা। জানি না কেমন গুছিয়ে বলতে পেরেছি। ঘটনা সিলেক্ট হলে জানিও। তোমার কণ্ঠে ঘটনাটি শোনার অপেক্ষায় রইলাম। আমার কাছে আরও একটা চোখের সামনে ঘটে যাওয়া সত্য ঘটনা আছে। আমি মনে করি সেই ঘটনাটি সুপারহিট হবে। ঘটনাটি একদিন সময় করে লিখতে বসবো। সমাপ্ত। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আজকে যে নতুন নতুন এপিসোডগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছিল সবগুলোই বাছাইকৃত এপিসোড। সো আপনাদের সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসতেছি আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য। সো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের কি রিলেটেড ঘটনাগুলো আপনাদের ভালো লাগে। সো আজকে যে গ্রামের কেন্দ্রিক ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য আমি স্পেশাল ঘটনাগুলো নিয়ে এসেছিলাম। তো এর পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসার। তো এর পরবর্তীতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কীরকম রিলেটেড ঘটনা চাই এবং আমরা সেই রিলেটেড ঘটনাগুলো হাজির করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে, এরকম ভৌতিক বা কোনো ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের ইমেল সেকশনে জানাতে পারেন। আমরা আপনাদের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদের এই ঘটনাটি আমাদের চ্যানেলে পাবলিশ করব ইনশাআল্লাহ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এই পুরো সম্পূর্ণ এপিসোডগুলো শুনলেন। তো আজকের মতো এইখানেই সমাপ্ত। আবার দেখা হবে নতুন এপিসোডে। সো আল্লাহ হাফেজ।